তুমি আমার দেওয়া ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করতে আসবে। সে কি, আমি তো কাপড় কিনে পাঞ্জাবি তৈরি করতে দিয়েছি। তা হোক, তুমি আমার দেওয়া ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করবে। তুমি তো আমার বিয়ের কাপড় দিলে, কিন্তু কই ফুলসজ্জার জন্য তো কিছু দিলে না। সেদিন যে তুমি কি করবে তা ভাবতেই আমার গায়ে জ্বর আসছে। তাই নাকি? বেশ, তাহলে শুধু বিয়েই হোক, ফুলসজ্জার না হয় আর দরকার নেই। বাবা, তাই নাকি? ভূতের মুখে রাম নাম। ছোটি ছোটি, খোকনের বুকে গুলি লেগেছে। হ্যাঁ, কি বলছিস? কি, কোথায়? এক্সপ্লেনেড ইস্টে। কি হয়েছে কি মেজদি মেম সাহেবের? বলুন বলুন আমাকে মেজদি। সে আর নেই ভাই, সে আর নেই। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের লেখা মেম সাহেব। আজ শোনাব উপন্যাসটির ষষ্ঠ তথা অন্তিম পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে মেম সাহেব ষষ্ঠ পর্ব। ভারতবর্ষের রাজনৈতিক দুনিয়ায় আস্তে আস্তে বেশ জলঘোলা হতে শুরু করল। সীমান্ত নিয়ে মাঝে মাঝেই অস্বস্তিকর খবর ছাপা হতে লাগলো পত্রপত্রিকায়। সঙ্গে সঙ্গে পার্লামেন্টে ঝড় বয়ে যেত। শর্ট নোটিশ, কলিং অ্যাটেনশন, অ্যাডজর্নমেন্ট মোশন। সরকার আর বিরোধী পক্ষের লড়াই নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ালো। শুধু তাই নয়, কংগ্রেস পার্টির মধ্যেও সরকারি নীতির সমালোচনা শুরু হলো গোপনে গোপনে। তাই সরকারি নীতির গোপন সমালোচনার এসব খবর কংগ্রেসেরাই নেমন্তন্ন করে আমাদের পরিবেশন করতেন। তবে সবাইকে নয়, অনেককে। যমুনার জল আরও গড়িয়ে গেল। কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সাধারণ সভায় সরকারি নীতির সমালোচনার গুঞ্জন শোনা যেতে লাগলো মাঝে মাঝে। তবে নিয়মিত নয়, আর সমষ্টিগতভাবেও নয়। 500-550 জন কংগ্রেসি এমপির মধ্যে মাত্র 2-4 জন সরকারি নীতির প্রশংসা করতে করতে শেষের দিকে যেন ভুল করে সরকারের সমালোচনা করছিলেন। রাজনৈতিক দুনিয়ার জল আরও ঘোলা হলো, যমুনার জল আরও গড়িয়ে গেল। কংগ্রেসি পার্লামেন্টারি পার্টিতে সরকারি নীতির সমালোচকদের সংখ্যা বাড়ল। সমালোচনা তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হলো। মাঝে মাঝে নয়, প্রতি মিটিংয়েই সমালোচনা শুরু হলো। এখন আর গোপনেও নয়, প্রকাশ্যে সর্বজন সমক্ষে ঢাকঢোল পিটিয়ে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সেক্রেটারিরা এই সব সমালোচনার খবর দিতেন করেসপন্ডেন্টদের। ভারতবর্ষের প্রতিটি সংবাদপত্রের প্রথম পাতায় মোটা মোটা বড় বড় হরফে এসব খবর ছাপা হতো। ওদিকে উত্তর সীমান্তের নানা দিক থেকে নানা খবর আসছিল মাঝে মাঝেই। কখনো নেফার জঙ্গল থেকে, কখনো লাদাখের পার্বত্য মরুভূমি থেকে, কখনো ওয়ালং থেকে, কখনো দৌলত বেগ ওল্ডি বা চুশুল, মাগার, ডেমচক থেকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল। ওই সব গুলির আওয়াজ নিউজ এজেন্সির টেলিপ্রিন্টার মারফত দিল্লি পৌঁছবার সঙ্গে সঙ্গেই মিস্টার স্পিকার স্যারের টেবিলে জমা হতো কলিং অ্যাটেনশন অ্যাডজর্নমেন্ট মোশনের নোটিশ। এয়ার কন্ডিশনড লোকসভা চেম্বার রাজনৈতিক উত্তেজনায় দাউ দাউ করে জ্বলত সারা দিন। ডিফেন্স মিনিস্ট্রি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতেও চাঞ্চল্য বেড়ে গেল অনেক। মিটিং, কনফারেন্স, প্রেস নোট, প্রোটেস্ট নোটের ঠেলায়
আমাদের কাজের চাপ সহস্র গুণ বেড়ে গেল। ভারতবর্ষের ইতিহাসে সে এক ঐতিহাসিক অধ্যায়। তখন ভারতবর্ষের ইতিহাস আর একবার মোড় ঘুরছিল। আমরা দিল্লি প্রবাসী করেসপন্ডেন্টের দল প্রতিদিনই সেই ইতিহাসের টুকরো টুকরো সংগ্রহ করে পরিবেশন করছিলাম অসংখ্য পাঠক পাঠিকার জন্য। এই বাজারে দিল্লির গুরুত্ব আরও বেশি বেড়ে গেল। একদল ফরেন করেসপন্ডেন্ট আগেও ছিলেন, কিন্তু এই বাজারে আরও অনেকে এলেন সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, অটোয়া, লন্ডন, প্যারিস, ব্রাসেলস, মস্কো, প্রাগ কায়রো, করাচি, সিডনি, টোকিও থেকেও। ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকেও আরও অনেক করেসপন্ডেন্ট এলেন দিল্লি। ইউনাইটেড নেশনস, লন্ডন, প্যারিস, মস্কো, কায়রো, টোকিওর সঙ্গে সঙ্গে দিল্লিও পৃথিবীর অন্যতম নিউজ সেন্টার হলো। আমাদের কাগজের ডাইরেক্টর ও সম্পাদক এবার উপলব্ধি করলেন যে আমাকে শুধু মাইনে দিলেই চলবে না, দিল্লি থেকে গরম গরম খবর পাওয়ার জন্য আরও কিছু করতে হবে। সাধারণত দিল্লির বিষয়ে আলাপ আলোচনার জন্য এতদিন আমাকেই কর্তারা ডেকে পাঠাতেন। এবার সম্পাদক স্বয়ং দিল্লি এলেন আমার সঙ্গে আলাপ আলোচনার জন্য। বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করবার অছিলায় সম্পাদক সাহেব আরও কয়েকটি অফিস ঘুরে ফিরে তাদের কাজকর্ম ও অফিসের বিলি ব্যবস্থা দেখে নিলেন। বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করার অছিলায় সম্পাদক সাহেব আরও কয়েকটি অফিস ঘুরে ফিরে তাদের কাজকর্ম ও অফিসের বিধি ব্যবস্থা দেখে নিলেন। তারপর আমাকে আর বলতে হলো না, নিজেই উপলব্ধি করলেন যে আমার কাছ থেকে আরও বেশি ও আরও ভালো কাজ পেতে হলে আমাকে অনেক সুযোগ সুবিধা দিতে হবে। এডিটর সাহেব নিজেই বললেন, বাচ্চু, সব চাইতে আগে তোমার একটা গাড়ি চাই। গাড়ি ছাড়া এখানে কাজ করা রিয়েলি মুশকিল। আমি বললাম, এখানে প্রায় সব করেসপন্ডেন্টদেরই গাড়ি আছে, আর গাড়ি না হলে ঠিক স্বাধীনভাবে ইচ্ছে মতো ঘোরাঘুরি করা অসম্ভব। এডিটর সাহেব বললেন, তাছাড়া আমাদের একটা অফিসও দরকার। বললেন, তুমি এবার ওয়েস্টার্ন কোর্ট ছেড়ে গ্রিন পার্কে চলে যাও কেমন, আর বাড়িতে একটা টেলিফোন নাও। গাড়ি আর টেলিফোন থাকলে বিশেষ কোনো অসুবিধা হবে না। আমি মাথা চুলকোতে চুলকোতে বললাম, তা ঠিক, তবে ভাবছিলাম ফাল্গুন মাসের পরেই গ্রিন পার্ক যাব। কেন, তুমি কি ফাল্গুনে বিয়ে করছো নাকি? হ্যাঁ। আমি মাথা নিচু করে বললাম, আগে তাই তো ঠিক হয়েছে। দুটো স্ট্যাবলিশমেন্ট মেনটেন করতে অযথা তোমার কিছু খরচ হচ্ছে। যাই হোক, এই কমাস তাহলে তুমি ওখানেই থেকে যাও, কিন্তু গেটে টেলিফোন ইমিডিয়েটলি। একটু পরে বললেন, আমাদের নিউজ পেপার সোসাইটি বিল্ডিংয়ে হয়তো একটা ঘর পাবো কিছুকালের মধ্যেই। যতদিন না পাওয়া যায় ততদিন তুমি একটা পার্ট টাইম স্টেনও রেখে দাও, বুঝলে? একটা মাস ঘুরতে না ঘুরতেই সত্যি সত্যি অফিসের পয়সায় আমি একটা গাড়ি কিনলাম, স্ট্যান্ডার্ড হেরাল্ড 2 ডোর। একটা টেলিফোন হলো, 100 টাকা দিয়ে একজন পার্ট টাইম মাদ্রাজি স্টেনও রাখলাম। ভারতবর্ষের ইতিহাসে এক চরম সংকটের দিনে আমার ভাগ্যাকাশে এমনভাবে সৌভাগ্যের সূর্যোদয় হবে কোনোদিন কল্পনাও করতে পারিনি। দিল্লির যদি এতটা গুরুত্ব না বাড়ত, যদি কাগজে কাগজে প্রতিযোগিতা এত তীব্র না হতো, তাহলে আমার ইতিহাসও হয়তো অন্যরকম হতো। কিন্তু বিধাতা পুরুষের নির্দেশ কি আর ব্যর্থ হতে পারে? তিলে তিলে বিন্দু বিন্দু রক্ত দিয়ে, অজস্র দিনের পরিশ্রম দিয়ে, অসংখ্য দিনের অনাহার আর দারিদ্র্যের বিনিময়ে যখন আমি কর্মজীবনে এত বড় স্বীকৃতি, এত বড় মর্যাদা, এত বড় সাফল্য অর্জন করলাম, তখন আমি নিজেই কেমন যেন চমকে গিয়েছিলাম। কলকাতায় যে আমি দিনের পর দিন, মাসের পর মাস 1 আনার ছোলার ছাতু আর 2 পয়সার ভেলি গুড় খেয়ে কাটিয়েছি, যে আমি এক মুষ্টি অন্ন আর ভদ্রভাবে বাঁচার দাবি নিয়ে কলকাতার পথে পথে ভিখারির মতো অসংখ্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি,
সেই আমি কিনা গাড়ি চড়ব? বিধাতা পুরুষের কি যে বিচিত্র খামখেয়াল! আগে বিশ্বাস করতাম না, কিন্তু অসংখ্য পরীক্ষার মধ্য দিয়ে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয়ের পর আজ বিশ্বাস করি যে এই দুনিয়ায় সব কিছু সম্ভব। ভগবানের আশীর্বাদ পেলে পঙ্গুও সত্যি সত্যি গিরিপর্বত লঙ্ঘন করতে পারে। দোলা বৌদি, আজ বুঝেছি যে ভগবান বড় বিচিত্র, কখনো নির্মম, কখনো করুণাময়। তিনি সবাইকে সব কিছুতেই সব কিছু দেন না। যে কর্মজীবনে সাফল্য অর্জন করবে, বৃহত্তর সমাজে প্রতিষ্ঠা পাবে, অগণিত মানুষের হৃদয়ে যার আসন, সে ব্যক্তিগত জীবনে কিছুতেই সুখী হতে পারে না। নিজের জীবনের চরম অভিজ্ঞতা দিয়ে আমি এই সত্য উপলব্ধি করেছি। আমার এই মেম সাহেবের কাহিনী আর বেশি বাকি নেই। তুমি আরেকটু পরেই বুঝবে যে আমার এই সাফল্য সার্থকতার মধ্যেও বেদনা কোথায়। বুঝবে কেন আমি এত পেয়েও আজ লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলি। বুঝবে এত মানুষের সংস্পর্শে থেকেও কেন আমি এত নিঃসঙ্গ। আর একটু জানলেই বুঝবে কেন আমি এত ক্লান্ত। যাই হোক, ভারতবর্ষের বিচিত্র রাজনৈতিক পরিস্থিতি ও আমার সম্পাদকের দয়ায় আমার এই অভাবনীয় সাফল্যের পর মেম সাহেবকে লিখলাম, মেম সাহেব, তুমি কি তন্ত্র সাধনা করেছিলে? তুমি যদি জ্যোতিষী হতে তাহলেও আমার সাহায্য ও সহযোগিতা ছাড়া তোমার পক্ষে ভূত ভবিষ্যৎ জানা তো সম্ভব ছিল না। একমাত্র তন্ত্র সাধনা করলেই কিছু না জেনেও অপরের ভবিষ্যৎ বলা যায়। আমার সম্পর্কে তুমি যা যা বলেছিলে, যা যা আশা করেছিলে, তা প্রায় সবই কিন্তু সত্য হয়ে গেল। তাই আজ আমার মনে সন্দেহ দেখা দিয়েছে যে তুমি হয়তো তন্ত্র সাধনা করেছ। জানো তো, গজানন রোজ গাড়িটাকে দুবার করে পরিষ্কার করে। ড্রাইভারের গাড়ি চালানো ওর একটুও পছন্দ ছিল না। বলতো, না না ছোটা সাহেব, ড্রাইভারকে গাড়ি চালাতে দেবেন না, ওরা যা তা করে গাড়ি চালায়। মেম সাহেব, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখতে হবে তা আমি কোনোদিন ভাবিনি। তাই তো গাড়ি চালানো আমি আগে শিখিনি। তোমাকে নিয়ে এই গাড়িতে ঘুরে বেড়াবার আগে নিশ্চয়ই আমি ড্রাইভিং শিখতামও না। কিন্তু তবু পিছনে বসে গজানন আমাকে বলে, ছোটা সাহেব, আস্তে আস্তে গিয়ার দাও। বুঝতে পারছো? পরশুদিন সন্ধেবেলায় গ্রিন পার্কে তোমার বাড়িতে গিয়েছিলাম মেম সাহেব। কথায় কথায় গজানন হতচ্ছাড়া কি বলল জানো? বলল বিবিজির কিসমত খুব ভালো। তা আমি জিজ্ঞাসা করলাম, কেন রে? ও বলল, বিবিজির কিসমতের জন্যই তো আপনার সব কিছু হচ্ছে। শুনে আমি ওকে দাবড় দিয়ে বললাম, বাজে বকিস না তো। তা হতচ্ছাড়া পড়ল, ছোটা সাহেব, বিবিজি না থাকলে তোমার কিছুই হতো না। ওর কথাটা আমার ভালোই লেগেছিল, কিন্তু মুখে বললাম, তুই তোর বিবিজির কাছেই যা, আমার কাছে আর তোকে থাকতে হবে না। ও হ্যাঁ, ভালো কথা, সেদিন তোমার কলেজে ট্রাঙ্ক কল করলে তুমি ওই রকম চমকে উঠলে কেন বলো তো? জানো তো, তুমি যত অস্বস্তি বোধ করছিলে আমার কিন্তু তত মজা লাগছিল। ঠিক করেছি প্রায় প্রতি সপ্তাহেই আমি তোমাকে ট্রাঙ্ক কল করব। শেষে কি লিখেছিলাম জানো দোলা বৌদি? লিখেছিলাম, মেম সাহেব, ফাল্গুন মাস তো প্রায় এসে গেল। এবার বলো তো, বিয়েতে তোমার কি চাই? লজ্জা করো না কিন্তু, তোমার যা ইচ্ছে হয় আমাকে লিখো, আমি নিশ্চয়ই তোমার আশা পূর্ণ করব। মেম সাহেব আমাকে লিখল, তোমার প্রতিটি চিঠির মতোই এই চিঠিটাও আমি অনেকবার পড়লাম। পড়তে ভারী মজা লাগলো জানো। তোমার এডিটর সাহেব যে এমন অপ্রত্যাশিতভাবে তোমার স্বপ্ন বাস্তব করে তুলবেন তা আমি সত্যি ভাবতে পারিনি। ভগবানকে শত কোটি প্রণাম না জানিয়ে আমি পারছি না। তারই ইচ্ছায় সবকিছু হচ্ছে, ভবিষ্যতেও হবে। ইঙ্গিত দেখে মনে হয় যে ভগবান নিশ্চয়ই আমাদের সুখী করবেন। তুমি যে গাড়ি নিয়ে খুব মজা করে বেড়াচ্ছ ভাবতেও আমার ভারী হিংসা হচ্ছে। আমার ভীষণ দেখতে ইচ্ছা করছে যে তুমি গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছ। তুমি যখন গাড়ি চালাও তখন নিশ্চয়ই তোমাকে দেখতে খুব ভালো লাগে, খুব স্মার্ট, খুব হ্যান্ডসাম। শোনো, খুব সাবধানে গাড়ি চালাবে কিন্তু। তোমাদের দিল্লিতে বড় বেশি অ্যাক্সিডেন্ট হয়। তুমি গাড়ি চালাচ্ছ জানার পর আমার আরও একটা নতুন চিন্তা বাড়ল।
সবসময় মনে রেখো, আজ কিন্তু তুমি আর একলা নও। মনে রেখো, তোমার জীবনের সঙ্গে আমার জীবনও কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সুতরাং তোমার কোনো ক্ষতি হওয়ার মানে আমারও সর্বনাশ। ভুলে যেও না যেন, কেমন? আচ্ছা, সেদিন তুমি হঠাৎ ট্রাঙ্ক কল করলে কেন বলো তো? কলেজের অফিস তখন লোকজনে একেবারে ভর্তি ছিল। প্রথমে প্রিন্সিপালই টেলিফোনটা ধরেন, তারপর যেই শুনলেন যে দিল্লি থেকে আমার ট্রাঙ্ক কল এসেছে, তখন তার আর বুঝতে বাকি রইল না যে তুমিই ট্রাঙ্ক কল করেছ। কারণ তোমার সঙ্গে যে আমার বিয়ে হবে এ কথা কলেজের প্রায় সকলেই জানেন, প্রিন্সিপালও শুনেছেন। তাছাড়া বেরুট থেকে কেনা জার্মান ফোল্ডিং ছাতাটা দু একদিন ব্যবহার করায় উনি এই কথাও জানতে পেরেছেন যে ওটা তুমিই এনে দিয়েছ। তাই তো প্রিন্সিপাল লাইনটা সেদিন অফিসে দিয়েছিলেন এই ভেবে যে আমি হয়তো ওর সামনে ঠিকমতো কথা বলতে পারবো না। কিন্তু কলেজের অফিস কি আর ফাঁকা থাকে? আমি তো তোমার কোনো কথারই জবাব দিতে পারছিলাম না। তাছাড়া তুমি ওসব কি যাতা প্রশ্ন করছিলে বলো তো? কলেজের অফিসে বসে কি ওইসব প্রশ্নের জবাব দেওয়া যায়? তাছাড়া আমার এইসব একান্ত ব্যক্তিগত ও গোপনীয় খবর জানার যদি এতই গরজ তোমার, তাহলে একবার চলে এসো। কি, আসবে দু একদিনের জন্য? এলে কিন্তু খুব খুশি হব। বিয়ের সময় তুমি আমাকে কিছু উপহার দিতে চেয়েছো, শাড়ি গহনার কথা। না গো, ওসব আমার কিচ্ছু চাই না। আজ শুধু আমার একটাই কামনা, সে কামনা তোমাকে পাওয়ার। মন প্রাণ দিয়ে আমি শুধু তোমাকে পেতে চাই, তাহলেই আমি খুশি। স্ত্রী হয়ে আর কি কামনা আর কি প্রত্যাশা থাকতে পারে বলো? সত্যি বলছি, তুমি আমাকে কিচ্ছু উপহার দিও না, আমি শুধু তোমাকেই উপহার চাই। কি দেবে তো? মেজদি থাকতে ওকে ম্যানেজ করে নানা রকম ধোকা দিয়ে তোমার কাছে গেছি কবার, কিন্তু এখন আর তা সম্ভব নয়। তাই বলছিলাম, তুমি যদি আসতে তবে খুব ভালো হতো। তোমাকে না দেখে আমি থাকতে পারি না। তুমি কি আমার এই কষ্ট উপলব্ধি করতে পারো? যদি পারো তবে দয়া করে অন্তত একটি দিনের জন্য দেখা দিয়ে যেও। ও হ্যাঁ, ভালো কথা, মেজদির বাচ্চা হবে জানো। এই তো কমাস হলো বিয়ে হলো, এর মধ্যেই বাচ্চা। বাবা, না জানি আমার অদৃষ্টে কি আছে। মেম সাহেবের এই চিঠির উত্তর তো আর পোস্ট কার্ডে দেওয়া যায় না। কর্মব্যস্ততার জন্য তাই কদিন চিঠি দিতে পারিনি। তাছাড়া কদিনের জন্য আমি সৌরাষ্ট্র গিয়েছিলাম। এমনি করে চিঠির উত্তর দিতে বেশ দেরি হয়ে গেল। ইতিমধ্যে মেম সাহেবের আবার একটা চিঠি পেলাম। জানলাম ইতিমধ্যে একদিন ভোর 5টার সময় পুলিশ এসে খোকনদের ফ্ল্যাট সার্চ করে গেছে। খোকনকেও ধরে নিয়ে গিয়েছিল, বিকেল বেলায় ছেড়ে দিয়েছিল। কলকাতার কাগজগুলো পড়ে বেশ বুঝতে পারছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক আকাশের ঈশান কোণে ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। দামামা আবার বেজে উঠবে। সভা সমিতির পালা এবার শেষ হবে। শুরু হবে মিছিল, বিক্ষোভ, 144 ধারা ভঙ্গ, তারপর লাঠি, কাঁদুনে গ্যাস, গুলি। আবার বিক্ষোভ, আবার মিছিল হবে, আবার লাঠি, আবার গুলি। কিছু মানুষ হারাবে তাদের প্রিয়জনকে। তারা কাঁদবে, সারা জীবন ধরে কাঁদবে। খোকন যে অনেক দূর এগিয়ে গেছে সে কথা বুঝতে আমার বেশি কষ্ট হলো না। এ নেশার ঘোর এখন ওর কাটবে না। খেসারত না দিলেও এ নেশা কাটে না। অনেকের তো কোনো কালেই কাটে না, খোকনেরও কাটবে কিনা ঠিক নেই। মেম সাহেব অবশ্য ভাবছিল যে আমি কলকাতা গিয়ে খোকনকে বুঝিয়ে সুঝিয়ে একটা কিছু যদি করি। কিন্তু কি করি, কি বোঝাবো খোকনকে? আর বোঝাতে চাইলেই কি সে বুঝবে? তবে আমারও মেম সাহেবকে দেখতে খুব ইচ্ছা করছিল। ভেবেছিলাম 2-3 দিনের জন্য ঘুরে আসব। কিন্তু মেম সাহেবের পরের চিঠিতে খোকনের খবর পাবার পর ঠিক করলাম, না, যাব না। মেম সাহেবকে পরের চিঠিতে লিখে দিলাম, মেম সাহেব, আমি সত্যি ভীষণ ব্যস্ত, কোনো মতেই যেতে পারছি না। যদি এর মধ্যে সময় পাই তাহলে নিশ্চয়ই তোমাকে একবার দেখে আসব। শেষে লিখলাম, শোনো, রাজনীতি তো অনেকেই করে, খোকনও করছে, তার জন্য অত চিন্তা বা ঘাবড়াবার কি কারণ আছে বলো? তাছাড়া খোকন তো আর শিশু নয়, সুতরাং তুমি অত ভাববে না। খোকন সম্পর্কে আমার এই ধরনের মন্তব্য মেম সাহেব ঠিক পছন্দ করত না, তা আমি জানতাম। কিন্তু কি করব বলো? আমি স্থির জানতাম যে খোকন আমার কোনো কথা শুনবে না।
মেম সাহেবের কথাও তার পক্ষে শোনা সম্ভব ছিল না। সুতরাং আমি আর কি লিখব? আমার চিঠি পাবার প্রায় সঙ্গে সঙ্গে মেম সাহেব উত্তর দিল, যে কোনো কারণেই হোক তুমি খোকন সম্পর্কে বেশ উদাসীন। হয়তো তুমি ওকে ঠিক পছন্দ করো না, আমি জানি না ঠিক কি ব্যাপার। তবে তোমার সঙ্গে এ বিষয়ে আমি তর্ক করব না। তবে জেনে রাখো, খোকন সম্পর্কে আমার ও আমার পরিবারের কিন্তু ভীষণ দুর্বলতা। আমি সত্যি কোনো তর্ক করিনি। তর্ক কেন করব বলো? মানুষের স্নেহ ভালোবাসা নিয়ে কি তর্ক করা উচিত? কখনোই নয়। তাছাড়া যুক্তি তর্ক, ন্যায় অন্যায় বাছবিচার করে কি মানুষ ভালোবাসতে পারে? না, তা আমি জানি। সুতরাং এই বিষয়ে মেম সাহেবকে কিছু না লিখে এবার খোকনকেই আমি একটা চিঠি দিলাম। লিখলাম, তোমার মতো ভাগ্যবান ছেলে এই পৃথিবীতে খুব কমই পাওয়া যাবে। তার কারণ এই যে পৃথিবীটা বড় নিষ্ঠুর, বড় কৃপণ। আপনজনের কাছ থেকে ভালোবাসা পাওয়া এই পৃথিবীতে একটা দুর্লভ ব্যাপার। সুতরাং অন্যের কাছ থেকে স্নেহ ভালোবাসা পাওয়া সত্যি সৌভাগ্যের কথা। তুমি সেই অনন্য ভাগ্যবানদের অন্যতম। অনেক সুখ, অনেক আনন্দ ত্যাগ করে, অনেক কষ্ট, অনেক দুঃখ সহ্য করে, অনেক আত্মত্যাগ স্বীকার করে তোমার বড় মা ও দিদিরা তোমাকে মানুষ করেছেন। তোমাকে নিয়ে ওদের অনেক আশা, অনেক স্বপ্ন। তোমার গায়ে একটা আঁচড় লাগলে ওদের পাজরার একটা হাড় ভেঙে যায়। হয়তো এতটা স্নেহ ভালোবাসার কোনো অর্থ হয় না, কিন্তু তুমি তো জানো ভাই, যে স্নেহ ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। তোমার বড় মা ও দিদিদেরও তাই অন্ধ করে দিয়েছে। তুমি ওদের এই অমূল্য স্নেহ ভালোবাসার অমর্যাদা কোনো দিন করবে না, তা আমি জানি। কিন্তু তোমার জন্য আজকাল ওরা বড়ই চিন্তিত, বড় উদ্বিগ্ন। তুমি কি এর থেকে ওদের মুক্তি দিতে পারো না? আমার মনে হয় তুমি ইচ্ছে করলেই পারো। যারা তোমার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাত্রি জেগে কাটিয়েছেন, যারা তোমার কল্যাণে ব্রত উপবাস করেছেন, কালীঘাটে পূজা দিয়েছেন, তারকেশ্বরে ছুটে গিয়েছেন, তুমি কি তাদের উৎকণ্ঠা দূর করতে পারো না? পারো না তাদের চোখের জল বন্ধ করতে? একটু স্থির হয়ে ভেবে দেখো তো। আমি নিজে একজন সাংবাদিক হয়ে তোমাকে রাজনীতি করতে মানা করব না, তবে আগে লেখাপড়াটা শেষ করলে ভালো হয় না? লেখাপড়া শিখে সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে 10 জনের মধ্যে একজনের হয়ে রাজনীতি করা কি ভালো নয়? রাজনীতি নিশ্চয়ই করবে, 100 বার করবে। স্বাধীন দেশের নাগরিকরা নিশ্চয়ই রাজনীতি করবে, কিন্তু তার আগে নিজেকে প্রস্তুত করে নাও, তৈরি হও, উপযুক্ত হও। তোমার ফাইনাল পরীক্ষা এসে গেছে। তুমি বুদ্ধিমান ছেলে, একটু মন দিয়ে লেখাপড়া করলেই চমৎকার রেজাল্ট করবে। আর তুমি তো জানো যে তোমার বড় মার শরীর ভালো না, তোমার ছোটদিও বড় একলা। ওদের একটু দেখো ভাই। আর ভুলে যেও না তোমার বাবার কথা, যিনি শুধু তোমারই মুখ চেয়ে উদয় অস্ত পরিশ্রম করছেন। একটু তাড়াতাড়ি মানুষ হয়ে বৃদ্ধ মানুষটাকে একটু শান্তি দেবার চেষ্টা করো ভাই। শেষে জানালাম, এই চিঠির উত্তর না দিলেও চলবে। তোমার বক্তব্য তোমার ছোটদিকে জানিও, সেই আমাকে সবকিছু জানাবে, কেমন? আর হ্যাঁ, তুমি যদি চাও তাহলে তুমি দিল্লি আসতে পারো। যেদিন ইচ্ছা সেদিনই চলে এসো। আর এখানে এলে তোমার পড়াশুনো ভালোই হবে। তাছাড়া আমিও তোমার সাহচর্য পেতাম। এই চিঠি লেখার পরই আমি আবার বাইরে গেলাম। উত্তরপ্রদেশ কংগ্রেসের ঘরোয়া কোন্দল প্রায় চরমে উঠেছিল। প্রদেশ কংগ্রেস কমিটির নির্বাচন নিয়ে দুই দলে প্রায় কুরুক্ষেত্রের লড়াই শুরু হয়ে গিয়েছিল। এডিটরের নির্দেশে সেই কুরুক্ষেত্রের লড়াই কভার করতে আমি লখনৌ চলে গেলাম। যাবার আগে মেম সাহেবকে জানাতে পারিনি। লখনৌ পৌঁছেও প্রথম দুদিন একদম সময় পাইনি। তার পরদিন ওকে জানালাম যে আমি দিল্লিতে নেই, লখনৌ এসেছি। 1 সপ্তাহ লখনৌ থাকার পর লখনৌবাসী এক সাংবাদিক বন্ধু ও এক এমপির পাল্লায় পড়ে দিল্লি আসার পরিবর্তে চলে গেলাম নৈনিতাল। ঠিক ছিল 2 দিন থাকব, কিন্তু ওদের পাল্লায় পড়ে দিল্লি ফিরে এলাম প্রায় 1 সপ্তাহ পরে। দিল্লি ফিরে অনেকগুলো চিঠি পেলাম। মেজদির চিঠিতে জানলাম যে নেভাল অফিসার কোচিনে বদলি হয়েছেন। ওখানে এখন কোয়ার্টার পাওয়া যাবে না, তাই মেজদি কলকাতা যাচ্ছেন। ইতিমধ্যে কোয়ার্টার পেলেও কোচিন যাবেন না, একেবারে আমাদের বিয়ে দেখে তবে ফিরবেন। মনে মনে ভাবলাম, চমৎকার। আমি মেজদিকে লিখলাম,
ছিচি মেজদি, অত তাড়াতাড়ি কি কেউ কোচিন যায়? হ্যাঁ, আরও এই আকশাই চীনের বাজারে একেবারে খোকনকে প্যারাম্বুলেটারে চড়িয়ে বঙ্গোপসাগরের ধার দিয়ে বেড়াতে বেড়াতে ভুবনেশ্বরে চা খেয়ে, কোণার্কে কফি খেয়ে, ওয়াল্টারলুতে কাজু খেয়ে, মাদ্রাজে ধোসা খেয়ে, কন্যাকুমারীতে ভারত মহাসাগরের জলে সাঁতার কেটে, ত্রিবান্দ্রামে নারকোল খেয়ে তবে আপনি কোচিন যাবেন কেমন? দরকার হলে আমি না হয় প্যারাম্বুলেটারটা দেব, কারণ পরে তো ওটা আমাদেরই কাজে লাগবে, তাই না? খোকনকে চিঠি লেখার পর মেম সাহেব খুব খুশি হয়েছিল। এ কথাও জানিয়েছিল যে খোকনের একটু পরিবর্তন দেখা দিয়েছে। এবার ঠিক করলাম 2-3 দিনের জন্য আমি কলকাতা যাব। এডিটরকে চিঠি লিখে 1 সপ্তাহের ছুটি নিলাম। কলকাতা যাবার কথা মেম সাহেবকে কিচ্ছু লিখলাম না। মেজদিকে লিখলাম, মেজদি, কত কাল আপনাকে দেখিনি, মনে হচ্ছে যেন কত যুগ আগে আপনার সঙ্গে দেখা হয়েছিল। আমি আপনাকে না দেখে আর থাকতে পারছি না, কাজকর্মে একেবারেই মন বসছে না, রিপোর্ট লিখতে গিয়ে বারবার ভুল করছি, মুখে কিছুই আর ভালো লাগছে না, এমনকি মধুবালা, সোফিয়া লরেন্সের ফিল্ম দেখতেও ইচ্ছা করছে না, আমাকে মাফ করবেন। তাই আমি আগামী সোমবার দিল্লি মেলে কলকাতা যাচ্ছি আপনাকে দেখার জন্য। সেবারের কলকাতা যাওয়া আমি জীবনে কোনো দিন ভুলতে পারবো না, না না, কোনো দিন ভুলব না। সেবারের কলকাতার স্মৃতি আমার জীবনের সব চাইতে মূল্যবান স্মৃতি। আজ আমার পার্থিব সম্পদ অনেক, ভবিষ্যতে হয়তো আরও হবে। লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আজ আমার পরিচয়, কত ভিআইপির সঙ্গে ঘুরে বেরিয়েছি দেশ দেশান্তর, তাদের কত মিষ্টি, কত সুন্দর, কত চমকপ্রদ স্মৃতি আমার মনের সেফ ডিপোজিট ভল্টে জমা আছে। কিন্তু সেবারের কলকাতা যাওয়ার স্মৃতির সঙ্গে অন্য কোনো স্মৃতির কোনো তুলনাই হয় না। একদিন হয়তো আমার সব কিছু হারিয়ে যাবে, হয়তো আমি অতীত দিনের মতো এক মুষ্টি অন্নের জন্য, একটা লেখা ছাপিয়ে 10 টাকা পাবার জন্য আবার কলকাতার রাজপথে ঘুরে বেড়াবো। কিন্তু হারাবো না আমার স্মৃতি, মেম সাহেবের স্মৃতি, সেবারের কলকাতার স্মৃতি। হাওড়া স্টেশনে মেজদি এসেছিলেন। মেম সাহেবকে না দেখে আমি একটু অবাক হলাম। মেজদিকে কিছু বললাম না, শুধু এদিক ওদিক একটু চাইলাম, ভাবছিলাম বোধহয় লুকিয়ে আছে। একটু মুচকি হেসে মেজদি বললেন, এদিক ওদিক দেখে লাভ নেই ভাই, ও আসেনি। আমি একটু জোরে হেসে বললাম, আরে না না, ওকে কে খুঁজবে, আমার এক বন্ধুর আসার কথা ছিল, তাই দেখছি সে এসেছে কিনা। মেজদি একটু দুষ্টু হাসি হেসে বলল, ও আই সি। প্ল্যাটফর্ম থেকে ট্যাক্সি স্ট্যান্ডে যাবার পথে মেজদি বললেন, আজ রাত্রিরে আপনি আমাদের ওখানে খাবেন কেমন? আমি থমকে দাঁড়িয়ে বললাম, সে কি? মার হুকুম। রিয়েলি? তবে কি আপনার সঙ্গে ঠাট্টা করছি? মেম সাহেব সেদিন সত্যি স্টেশনে আসেনি। চিফ অফ প্রোটোকল হয়ে মেজদি এসেছিলেন আমাকে অভ্যর্থনা জানাবার জন্য। মেম সাহেবকে না দেখে মনে মনে একটু হতাশ বোধ করলেও আমার সামাজিক মর্যাদায় বেশ গর্ববোধ করেছিলাম। রাত্রে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম, মেম সাহেবের দেওয়া ধুতি পাঞ্জাবি পরে। সত্যি প্রায় জামাই সেজেই শ্বশুরবাড়ি গিয়েছিলাম। মেম সাহেব আমারই অপেক্ষায় বসেছিল ড্রয়িং রুমে। কিন্তু যেই আমি বাজার বাজালাম, ও সঙ্গে সঙ্গে চিৎকার করে পড়ল, মেজদি দেখ তো কে এসেছে। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েও ওর সব কথা শুনতে পেলাম। এমন একটা ভাব দেখালো যেন ওর কোনো গরজ নেই, কিন্তু আসল কথা হলো লজ্জা করছিল। মেজদি দরজা খুলেই চিৎকার করল, মা দেখো তোমার ছোট জামাই এসেছে। ভিতর থেকে মেম সাহেবের মার গলা শুনতে পেলাম, আহ অত চিৎকার করিস না তো। মেজদি ঘর ছেড়ে ভিতরে যাবার সময় হুকুম করে গেলেন, চুপটি করে বসুন, আর দীর্ঘ নিঃশ্বাস ফেলার প্রয়োজন নেই, তাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। মেজদি বিদায়ের প্রায় সঙ্গে সঙ্গেই মেম সাহেব এলো।
একটু এদিক ওদিক দেখে নিয়ে আমার পাশে এসে দাঁড়ালো। আমি ওর হাত ধরে পাশ থেকে সামনে নিয়ে এলাম। তারপর দুহাত দিয়ে ওর কোমরটা জড়িয়ে ধরে বুকের কাছে আলতো করে মাথাটা রাখলাম। ও আমার মাথাটা একটু হাত বুলিয়ে দিতে দিতে বলল, আহ ছাড়ো, কেউ এসে পড়বে। আমি ওর কথার কোনো জবাব দিলাম না, এমনি করেই ওকে জড়িয়ে ধরে রইলাম। ও আস্তে আস্তে আমার হাত দুটো ছাড়িয়ে দিতে দিতে বলল, লক্ষ্মীটি, ছেড়ে দাও, কেউ দেখে ফেলবে। আমি এবার ওর হাত দুটো ধরে মুখের দিকে চাইলাম, বললাম, দেখুক না, কি হয়েছে। ও একটা হাত নিয়ে আমার মুখে, কপালে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেমন আছো? ভালো। একটু থেমে জিজ্ঞাসা করলাম, তুমি কেমন আছো? ভালো না। কেন? কেন আবার? আমার আর একলা থাকতে একটুও ভালো লাগছে না। আমি ওর ফোলা ফোলা গাল দুটো টিপে ধরে বললাম, এই তো এসে গেছে, আর তো মাত্র 2 মাসও বাকি নেই। সেদিন রাত্রে মেম সাহেবের মা সত্যিই জামায় আদর করে আমাকে খাওয়ালেন। ছোটবেলায় মাকে হারিয়ে আদর যত্ন পাওয়া কোনোদিনই অভ্যাস নেই। অত ভালো মন্দ খাওয়া দাওয়ার অভ্যাসও কোনোদিন ছিল না। আমি কোনোটা খেলাম, কোনোটা খেলাম না। খাওয়া দাওয়ার শেষে ড্রয়িং রুমে বসে বসে মেজদি আর মেম সাহেবের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। শেষে মেম সাহেবের মাকে প্রণাম করে বিদায় নেবার সময় উনি আমার হাতে একটা পাথর সেট করা আংটি পরিয়ে দিলেন। আমি বললাম, এই কি করছেন? বিয়ের আগে তুমি তো আর আসছো না বাবা, আশীর্বাদ তো বিয়ের আসরেই হবে, তাই এটা থাক। আমি আবারও আপত্তি করলাম। উনি বললেন, মায়ের আশীর্বাদ না করতে নেই বাবা। আর আপত্তি করলাম না। পরদিন মেম সাহেব আর আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম। সন্ধ্যার পর আরতি দেখে নৌকোয় চড়ে ঘুরে বেড়ালাম বেলুড়। পৌষ মাসের সন্ধ্যায় মিষ্টি ঠান্ডা হাওয়া বইছিল গঙ্গার উপর দিয়ে। মেম সাহেব আমার পাশ ঘেঁষে বসে আমার কাঁধে মাথা রাখল। সেদিন সন্ধ্যায় বিশেষ কথাবার্তা হয়নি আমাদের। আনন্দ তৃপ্তিতে দুজনেরই মনটা পূর্ণ হয়েছিল। বেশি কথাবার্তা বলতে কারোরই মন চায়নি। মেম সাহেব জিজ্ঞাসা করেছিল, তুমি এর মধ্যে আর কলকাতা আসবে না? না। একেবারে সেই বিয়ের সময়? হ্যাঁ। একটু পরে ও আবার বলেছিল, বিয়ের পর তুমি কিন্তু আমাকে তোমার মনের মতন করে গড়ে নিও, কেমন? আমি যেন তোমার সব প্রয়োজন মেটাতে পারি। আমার সব প্রয়োজনের কথাই তো তুমি জানো মেম সাহেব, তাছাড়া তুমিই তো আমাকে গড়ে তুলেছ, সুতরাং আমি আর তোমাকে কি করে তুলবো বলো? আমি তো নিমিত্ত মাত্র। তোমার নিজের গুণ ছিল বলেই তো তুমি জীবনে দাঁড়াতে পেরেছ। গুণ না থাকলে কি কেউ কাউকে কিছু করতে পারে? আমি বললাম, পারে বই কি মেম সাহেব, শুধু ইট কাঠ সিমেন্ট হলেই তো আর সুন্দর বাড়ি হয় না। আর্কিটেক্ট চাই, ইঞ্জিনিয়ার চাই, মিস্ত্রি চাই। সোনার তালের দাম থাকতে পারে, কিন্তু তার তো কোনো সৌন্দর্য নেই। অথচ স্বর্ণকারের হাতে সেই সোনা পড়লে তা দিয়ে কত সুন্দর গহনা হয়। ওর মুখের উপর হাত রেখে বললাম, মেম সাহেব, তুমিই তো আমার সেই আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, শিল্পী। ও আমার ওসব কথার জবাব না দিয়ে বলল, তুমি আমাকে বড্ড বেশি ভালোবাসো, তাই তো তুমি আমাকে অকৃপণভাবে মর্যাদা দিতে চাও। তারপর মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, তাই না? আমি বললাম, আমি তো তোমার মতো ইউনিভার্সিটিতে পড়িনি, মনুষ্য চরিত্রের অত শত বিশ্লেষণ করতে আমি শিখিনি মেম সাহেব। মেম সাহেব এবার যেন একটু অভিমান করে বলল, ওসব আজে বাজে কথা বলবে না তো। হাজার হোক তুমি আমার স্বামী, আর তাছাড়া এমএ পড়লেই কি আর পণ্ডিত হওয়া যায়? তারপর ও নিজেই প্রশ্নের জবাব দিল, বলল, মোটেই না,
যায় না। তোমার জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতার কাছে কি আমি দাঁড়াতে পারি? দোলা বৌদি, মেম সাহেব আমাকে শুধু ভালোবাসত না, শ্রদ্ধা করত, ভক্তি করত। সোনায় যেমন একটু পান মিশিয়ে না দিলে গহনা মজবুত হয় না, সেই রকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মিশলে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না। মেম সাহেব আজ অনেক অনেক দূরে চলে গেছে, কিন্তু যত দূরেই যাক, যেখানেই থাকুক, আমি নিশ্চিত জানি সে আজও আমাকে ভুলতে পারেনি। আমি জানি সে আজও আমাকে ভালোবাসে। প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তের স্মৃতি আজও তার মনে আছে। কলকাতায় আরও কদিন ছিলাম। এবার সবাইকে বলে দিলাম যে আসছে ফাল্গুনে মেম সাহেবের সঙ্গে আমার বিয়ে হচ্ছে। কেউ অবাক হলো, কেউ কেউ আবার বলল আমরা আগেই জানতাম। আমি কারুর কোনো মন্তব্য গ্রাহ্য করলাম না। গ্রাহ্য করব কেন? তোমরা কি কেউ আমাকে ভালোবেসেছ? কেউ কি আমার বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছ? কেউ তো একটা পয়সা দিয়ে বা এক কাপ চা খাইয়েও কখনো উপকার করনি। সুতরাং তোমাদের আমি থোড়াই কেয়ার করি। যখন যেখানে যার সঙ্গে দেখা হয়েছে তাকেই বলেছি যে আমার বিয়ে মেম সাহেবের সঙ্গে। কবে? এই তো ফাল্গুনেই। বহুজনকে নেমন্তন্নও করেছিলাম, বলেছিলাম আসতে হবে। কিন্তু বন্ধু বান্ধবদের বললাম, এবার যদি তোরা দিল্লি না আসিস তবে কিন্তু ফাটাফাটি হয়ে যাবে। বিয়ের আগে আর কলকাতা আসা হবে না ভেবে বিয়ের কিছু কাজও করলাম কলকাতায়। দিল্লিতে ভালো পাঞ্জাবি তৈরি হয় না। ভবানীপুরের একটা দোকান থেকে 3 গজ ভালো সিল্কের কাপড় কিনে শ্যামবাজারের মন্টুবাবুর দোকানে পাঞ্জাবি তৈরি করতে দিলাম। দিল্লিতে ভালো বাংলা কাঠ পাওয়া যায় না, সুতরাং কয়েকশো কাঠ কিনলাম। আর কিনেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে মেম সাহেবের জন্য 2টো বেনারসি শাড়ি। দিল্লিতে বেনারসি পাওয়া যায়, কিন্তু বড্ড বেশি দাম। তাছাড়া ঠিক রুচিসম্মত পাওয়াও অসম্ভব। শাড়ি দুটো কেনার সময় মেম সাহেবকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম পছন্দ করবার জন্য। স্কাই কালারের বেনারসিটা আমার খুব পছন্দ হয়েছিল, ওরও খুব ভালো লেগেছিল, কিন্তু বারবার বলেছিল, কেন এত দামি কিনছ? আমি বলেছিলাম, এর চাইতে কম দামের শাড়িতে তোমাকে মানাবে না। ও ভ্রু কুঁচকে একটু হাসতে হাসতে বলেছিল, তাই নাকি? তবে কি? শাড়ি কিনে দোকান থেকে বেরোবার সময় মেম সাহেব বলল, তুমি আমার দেওয়া ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করতে আসবে। সে কি? আমি তো কাপড় কিনে পাঞ্জাবি তৈরি করতে দিয়েছি। তা হোক, তুমি আমার দেওয়া ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করবে। সেন্ট্রাল এভিনিউয়ের খাদি গ্রামোদ্যোগ থেকে মেম সাহেব আমার পাঞ্জাবির কাপড় কিনে বলল, চলো এবার ধুতিটা কিনতে যাই। ধুতি কিনতে গিয়ে আমি ওর কানে কানে ফিসফিস করে বললাম, মেম সাহেব প্লেন পাড় দেবে না জরি পাড় দেবে? আগে কতবার জরি পাড় ধুতি চেয়েছি, পাইনি। এবার কিন্তু পেলাম, আবার একটা নয়, 1 জোড়া। আমি জানতে চাইলাম, 1 জোড়া ধুতি পরে কি বিয়ে করতে যাব? অসভ্যতা করো না তো। তারপর একটু থেমে বলল, তোমার তো মোটে 2টো ধুতি, তাই 1 জোড়াই থাক। ধুতি কিনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি জিজ্ঞাসা করলাম, তুমি তো আমার বিয়ের কাপড় দিলে, কিন্তু কই ফুলসজ্জার জন্য তো কিছু দিলে না? ও আমার কথার জবাব দিয়ে বলল, সেদিন যে তুমি কি করবে তা ভাবতেই আমার গায়ে জ্বর আসছে। তাই নাকি? একটু থেমে আবার বললাম, বেশ, তাহলে শুধু বিয়েই হোক, ফুলসজ্জার না হয় আর দরকার নেই। ও বাঁকা চোখে হাসি হাসি মুখে বলল, বাবা তাই নাকি? ভূতের মুখে রাম নাম। কলকাতায় এমনি করে বেশ কয়েকটা দিন কেটে গেল। আমার কলকাতা বাসের মেয়াদ শেষ হলো। দেহটাকে আবার চাপিয়ে দিলাম দিল্লি মেলের কামরায়, কিন্তু মন পড়ে রইল কলকাতায়, মেম সাহেবের কাছে। দিল্লিতে ফিরে এসে বেশ কাজকর্মের চাপ বাড়ল। 10-12 দিন প্রায় নিঃশ্বাস ফেলারই অবকাশ পেলাম না। সমাগত কংগ্রেস অধিবেশনের জন্য কংগ্রেস পার্টিতে দলাদলি প্রায় চরম পর্যায়ে গিয়ে পৌঁছল।
কংগ্রেসের ঘরোয়া বিবাদ যত তীব্র থেকে তীব্রতর হলো, আমাদের কাজের চাপও তত বেশি বাড়ল। এদিকে কলকাতার কাগজ পড়ে বেশ বুঝতে পারছিলাম যে অবস্থা সুবিধার নয়, গণ্ডগোল শুরু হলো বলে। মাদ্রাজে কংগ্রেস অধিবেশন কভার করতে গিয়েই খবর পেলাম কলকাতায় গুলি চলেছে, 2 জন মারা গেছে। বাংলাদেশে, বিশেষ করে কলকাতা শহরে এই ধরনের রাজনৈতিক নাটক প্রায়ই অভিনীত হয়। দিল্লি ফিরে এসে খবর পেলাম ডুয়ার্সে, কৃষ্ণনগরে, দুর্গাপুরে আর বসিরহাটেও গুলি চলেছে। কিছু আহত, কিছু নিহত হয়েছে। বেশ চিন্তায় পড়লাম, না জানি খোকন আবার কি করে। গতবার কলকাতায় গিয়ে তো কত বুঝিয়ে এলাম, কিন্তু সন্দেহ হলো যে ওসব কিছুই ওর কানে ঢোকেনি। উপদেশ আর পরামর্শ দিয়ে যদি কাজ হতো, তাহলে তো বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যাসাগর, বিবেকানন্দ আর নেতাজি পাওয়া যেত। ইতিমধ্যে ভারতবর্ষের শান্ত হিমালয় সীমান্ত আরও অশান্ত হয়ে উঠেছিল। সীমান্ত নিয়ে অনেক আজগুবি কাহিনী ছাপা হচ্ছিল নানা পত্রপত্রিকায়। স্বাভাবিকভাবেই সরকার উদ্বিগ্ন হয়েছিলেন এসব খবরে। তাছাড়া পার্লামেন্টের বাজেট অধিবেশন এসে গিয়েছিল। এই সময় এই ধরনের খবর নিয়মিত ছাপা হলে পার্লামেন্টে অযথা ঝড় বয়ে যাবে। অনেক ভাবনা চিন্তার পর সরকার একদল জার্নালিস্টকে লাদাখে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আর্মি হেডকোয়ার্টার্সের ঠিক মত ছিল না, কারণ এই তীব্র ঠান্ডায় জার্নালিস্টদের লাদাখে নিয়ে যেতে হলে অনেক ঝঞ্ঝাট। কিন্তু শেষ পর্যন্ত তাঁরাও রাজি হলেন। 10 জন দেশি বিদেশি সাংবাদিকের দলে আমিও স্থান পেলাম। মেম সাহেবকে জানালাম, 1 সপ্তাহের জন্য লাদাখে যাচ্ছি। আমরা রওনা হব 2রা ফেব্রুয়ারি। এখান থেকে জম্মু যাব, সেখান থেকে উধমপুর কোর কমান্ডারের হেডকোয়ার্টার্স। একদিন উধমপুর থেকে আমরা যাব লেতে, সেখানে একদিন থেকে যাব অপারেশনাল এরিয়া ভিজিট করতে। ফিরে এসে আবার একদিন লেতে থেকে ফিরব দিল্লি। 14ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে, 28শে ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। আমি 4ঠা মার্চ কলকাতা রওনা হব। বাবা বেনারস থেকে 2রা কি 3রা কলকাতা পৌঁছবেন। 6ই মার্চ বিয়ে হবার পর 8ই মার্চ ডিউলাক্স এক্সপ্রেসে তোমাকে নিয়ে আমি আবার দিল্লি ফিরব। 14ই মার্চ আমার ছুটি শেষ হবে। সুতরাং যদি কোথাও বাইরে বেড়াতে যেতে চাও, তাহলে ওই কদিনের মধ্যেই কিন্তু ঘুরে আসতে হবে। পার্লামেন্ট শেষ হলে তোমাকে নিয়ে নিশ্চয়ই কোথাও বেড়াতে যাব, কেমন? মত আছে তো? মেম সাহেব লিখল, তোমার চিঠিতে জানলাম যে তুমি লাদাখ যাচ্ছ। তুমি যখন সাংবাদিক, তখন তোমাকে তো সর্বত্রই যেতে হবে। অনেক সময় অনেক বিপদের মুখোমুখিও হতে হবে তোমাকে। আমার মুখ চেয়ে নিশ্চয়ই তুমি সাবধানে থাকবে। তবে আমি জানি তোমাকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না। তুমি লিখেছ লাদাখে এখন -10-12 ডিগ্রি টেম্পারেচার। কলকাতার বাঙালি হয়ে সে তো আমাদের কল্পনাতীত। আমার তো ভাবতেও ভয় লাগছে। উলের আন্ডারওয়্যার, গ্লাভস, ক্যাপ ইত্যাদি কিন্তু নিতে ভুলো না, বুঝেছ? আর তুমি বার্লিন থেকে যে ওভারকোটটা এনেছ, সেটা কিন্তু অতি অবশ্য নেবে। আমি জানি যে তুমি ভালোই থাকবে, কিন্তু তবু চিন্তা তো হবেই না। যদি পারো তাহলে লেতে পৌঁছে একটা টেলিগ্রাম করো, কেমন? শেষে লিখেছিল, 8ই মার্চ তোমার সঙ্গে দিল্লি যাবার পর আর বেশি বেড়াবার সময় কি থাকবে? তুমি তো প্রায় সবকিছু গুছিয়েই রেখেছ, কিন্তু তবুও নতুন সংসার করার কিছু ঝামেলা তো থাকবেই। তাছাড়া তোমার তো কদিনের বিশ্রাম চাই। এই তো কংগ্রেস কভার করে ফিরলে, এখন আবার যাচ্ছ লাদাখ, ফিরে এসেই আবার পার্লামেন্ট, তারপর কলকাতা আসা যাওয়া, বিয়ে থাওয়ার জন্য তোমার কি কম পরিশ্রম হবে বলো? সেজন্য দিল্লি গিয়ে আর কোথাও যাবার দরকার নেই। তোমাকে এর মধ্যে আর দেখতে পাবো না। সেই 20শে ফাল্গুন রাতে একেবারে শুভ মুহূর্তে তোমাকে দেখব। ভাবতেও আমার ভারী মজা লাগছে। তোমার ভাবতে ভালো লাগছে না? মেম সাহেবের চিঠি পাবার পরদিনই ভোরবেলায় পালামের এয়ারফোর্স স্টেশন থেকে এয়ারফোর্সের
এক স্পেশাল প্লেনে আমরা চলে গেলাম জম্মু, সেখান থেকে মোটরে উধমপুর। এক রাত্রি উধমপুর কাটিয়ে পরদিন ভোরবেলায় জম্মু এয়ারপোর্টে এসে শুনলাম লেতে ভীষণ আবহাওয়া খারাপ। প্রুভিং ফ্লাইটে একটা প্লেন গিয়েছে। যদি ওই প্লেনটা ল্যান্ড করতে পারে তাহলে সেই মেসেজ পাবার পর আমাদের প্লেন ছাড়বে। বেলা 8টা সাড়ে 8টার মধ্যে আবহাওয়ার উন্নতি না হলে আজ আর যাওয়া যাবে না। 8:30 পর্যন্ত কোনো মেসেজ এলো না। প্রুভিং ফ্লাইটে যে প্লেনটি গিয়েছিল সেটি ফেরত এলো 9টা নাগাদ। কোর হেডকোয়ার্টার্স থেকে আর্মি হেডকোয়ার্টার্সে মেসেজ চলে গেল, ব্যাড ওয়েদার অ্যারাউন্ড লে, স্টপ প্রুভিং ফ্লাইট, ফেল স্টপ প্রেস পার্টি হেল্ড আপ। আমিও হেডকোয়ার্টার্সে একটা টেলিগ্রাম করলাম, লে আন্ডার ব্যাড ওয়েদার, নো ফ্লাইট টুডে স্টপ। উধমপুরে একটা অতিরিক্ত রাত্রিবাস ভালো কেটেছিল। দুপুরে একটা চমৎকার লাঞ্চ ছাড়াও সন্ধ্যায় আমাদের সম্মানে একটা ককটেল পার্টি দিলেন কোর কমান্ডার নিজে। পরের দিন ভোরে রওনা হওয়ার আগে আমরা ওয়েদার রিপোর্ট চেক করে জানলাম যে লের আবহাওয়া ভালোই। সুতরাং ফার্স্ট সর্টির ফার্স্ট এয়ারক্রাফটেই আমরা রওনা হয়ে গেলাম জম্মু থেকে লে। লেতে পৌঁছে একটু বিশ্রাম করে শহরে গিয়েছিলাম। সেখান থেকে মেম সাহেবকে একটা আর্জেন্ট টেলিগ্রাম করলাম, রিচড সেফলি। লাদাখে আসার পর কলকাতার কোনো খবর পেলাম না, সময়ও হতো না আর সুযোগও হতো না। কলকাতার স্টেশন অত্যন্ত উইক, তাছাড়া এত ঠান্ডায় ব্যাটারিও ঠিক কাজ করে না। সুতরাং রেডিওতে কলকাতার কোনো খবর পেলাম না। লেতে একদিন কাটাবার পর আমরা ফরওয়ার্ড এরিয়া দেখতে রওনা হলাম। কোথাও জিপ, কোথাও হেলিকপ্টার। সারা দিন ঘুরে বেড়াতাম 14-15 হাজার ফুট উপরে হিমালয়ের মরু অঞ্চলে। বিকেল থেকে মধ্যরাত্রি পর্যন্ত কাটাতাম আমাদের বা অফিসারদের কোনো না কোনো মঙ্গোলিয়ান টেন্টে পোখারির পাশে। ফরওয়ার্ড এরিয়া ঘুরে লেতে ফিরে এসে জানলাম গত 5 দিন ধরে কোনো প্লেন ল্যান্ড করেনি, ব্যাড ওয়েদার। আবহাওয়া কবে ভালো হবে সে কথা কেউ জানেন না। পরের দিনও ভালো হতে পারে, আবার 8-10 দিনের মধ্যে নাও হতে পারে। শীতকালে লাদাখের আবহাওয়া এমনই হয়। চিন্তিত না হয়ে পারলাম না, কিন্তু চিন্তা করেও কোনো উপায় ছিল না। শহরে গিয়ে পোস্ট অফিস থেকে মেম সাহেবকে একটা টেলিগ্রাম করে দিলাম, রিটার্ন ফ্রম ফরওয়ার্ড এরিয়াস, স্টপ ব্যাড ওয়েদার, প্রোগ্রাম আনসার্টেন। শেষ পর্যন্ত 1 সপ্তাহের পরিবর্তে 12 দিন পর আবার পালামের মাটি স্পর্শ করলাম। এয়ারপোর্ট থেকে সোজা চলে গেলাম ওয়েস্টার্ন কোর্ট। রিসেপশন কাউন্টারে আমার ঘরের চাবি চাইতেই বলল, ইয়োর সিস্টার ইন ল ইজ দেয়ার। সিস্টার ইন ল? অবাক হয়ে গেলাম আমি। দিদি? মেজদি? কিন্তু ওরা এখন এখানে কেন আসবেন? বেড়াতে? তবে একটা খবর দেওয়া তো উচিত ছিল। জরুরি কোনো কাজে কি? লিফটে উঠতে উঠতে অনেক কিছু ভাবছিলাম। আবার ভাবলাম বিয়ে নিয়ে কোনো গন্ডগোল হলো নাকি, কিন্তু না না, তা কেমন করে সম্ভব। ঘরে ঢুকতে গিয়ে মেজদিকে দেখে থমকে গেলাম। হঠাৎ মেজদিকে অমন বিশ্রীভাবে দেখে মনে হলো নিশ্চয়ই মেজদিরই চরম সর্বনাশ হয়ে গেছে। মনটা ব্যথায় ভরে গেল। এই তো কমাস আগে বিয়ে হয়েছে, এরই মধ্যে। মেজদি আমাকে দেখে হাউ হাউ করে কেঁদে আমাকে জড়িয়ে ধরলেন। ওর অপ্রত্যাশিত কান্নায় আমি এমন ঘাবড়ে গেলাম যে আমার গলা দিয়ে একটিও শব্দ বেরোতে চাইল না। মেজদি আমাকে ওইভাবে জড়িয়ে ধরে কতক্ষণ কেঁদেছিল তা আমার মনে নেই, তবে মনে আছে বেশ কিছুক্ষণ বাদে মেজদি হঠাৎ বলে উঠলেন, তুমি তুমি একলা কি করে বাঁচবে ভাই, কি করে বাঁচবে তুমি? একলা? একলা? আমি? আমি এবার মেজদির হাত ছাড়িয়ে নিজেই ওর হাত দুটো চেপে ধরে জিজ্ঞাসা করলাম, মেম সাহেব কেমন আছে মেজদি?
মেম সাহেবের নাম শুনে মেজদি আর থাকতে পারলেন না। এবার আমাকে দুহাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। আমি আর সহ্য করতে পারলাম না, বেশ কড়া করে দাবড় দিয়ে বললাম, কি হয়েছে কি মেজদি মেম সাহেবের? বলুন বলুন আমাকে মেজদি। অস্পষ্ট স্বরে মেজদি জবাব দিলেন, সে আর নেই ভাই, সে আর নেই। মুহূর্তের মধ্যে মনে হলো সারা পৃথিবীটা অন্ধকারে ভরে গেল। কার যেন অকল্যাণ হাতের ছোঁয়ায় পৃথিবী থেকে সবার প্রাণশক্তি যেন হারিয়ে গেল। মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, আর আমি পাতালের অতল গহ্বরে ডুবে যাচ্ছি। দোলা বৌদি, আমি আর দাঁড়াতে পারলাম না। পাড় মাতালের মতো টোলে পড়ে গেলাম সোফার উপর। অত বড় একটা মহা সর্বনাশের খবর শোনার পরেও আমার কিছু হলো না। মহা আরামে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন দেখি রাত হয়ে গেছে, আর আমার চারপাশে অনেকে ভিড় করে দাঁড়িয়ে আছেন। প্রথমে আমি কাউকে চিনতে পারছিলাম না। খানিকক্ষণ পরে চিনতে পারলাম। ডক্টর সেন আমার পাশে বসে আছেন। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডক্টর সেন জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? ঘুম ভাঙার পর ডক্টর সেনকে দেখে আমি অবাক হয়ে গেলাম। ভাবলাম বোধহয় বেড়াতে এসেছেন। তাই আমি পাল্টা প্রশ্ন করলাম, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। আপনি ভালো তো? বড্ড ঘুম পাচ্ছে আমার, কাল আসবেন? আবার আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন অনেক বেলায় ঘুম ভাঙল। গজানন চা নিয়ে এলো, ফিরিয়ে দিলাম। স্নান করতে বলল, করলাম না। গজানন আবার কিছু পরে এসে অনুরোধ করল, আবার ওকে ফিরিয়ে দিলাম। আমি চুপচাপ বসে রইলাম। স্নান করে একটু কিছু মুখে দাও। আমি কিছু জবাবই দিলাম না। আরও কিছুদিন এমনি করে বসে থাকার পর মনে হলো গ্রিন পার্কে মেম সাহেবের সংসারটা একবার দেখে আসি। গজাননকে ডাক দিয়ে বললাম, গজানন, গাড়ি তৈয়ার করো। কাহা জানা হ্যায় ছোটা সাব? খুব মিহি গলায় গজানন জানতে চাইল। আমি বললাম, গ্রিন পার্ক। কিছুক্ষণ বাদে গজানন খবর দিল, গাড়ি তৈয়ার হ্যায় ছোটা সাব। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। গজানন বলল, এই নোংরা জামা কাপড় পরে আপনি কোথায় বেরোবেন ছোটা সাব? তবে কি সিল্কের পাঞ্জাবি চাপিয়ে বেরোবো? একটা চটি পায়ে দিয়ে হন হন করে বেরিয়ে পড়লাম। গজানন দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়ে পিছনের সিটে বসে পড়ল। মেজদিও নিঃশব্দে আমার পাশে এসে বসল। সেদিন গাড়ি চালিয়েছিলাম বিদ্যুৎ বেগে। কোনো স্টপ সিগন্যাল পর্যন্ত আমি মানিনি। গজানন বলল, ইতনা তেজ মত চালাইয়ে ছোটা সাব। আমি ওর কথার কোনো জবাবই দিলাম না। মেজদি বললেন, একটু আস্তে চালাও ভাই, বড় ভয় করে। কিচ্ছু ভয় নেই মেজদি, কিচ্ছু ভয় নেই, আমরা মরবো না। সেদিন গ্রিন পার্কের বাসায় গিয়ে প্রথমে আমি থমকে দাঁড়িয়েছিলাম। চোখে জল এসেছিল, মুছে নিলাম। সমস্ত বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো করে দেখলাম। তারপর ড্রয়িং রুমে এসে বুক সেলফের পর থেকে মেম সাহেবের পোর্ট্রেটটা তুলে নিলাম। ব্যাস, আর নিজেকে সংযত রাখতে পারিনি। হাউ হাউ করে চিৎকার করে আমি কাঁদতে লাগলাম। এত ছোটবেলায় মাকে হারিয়েছিলাম যে চোখের জল ফেলতে পারিনি। পরবর্তীকালে জীবনে অনেক দুঃখ, অনেক আঘাত পেয়েছি, কিন্তু কখনো চোখের জল ফেলার অবকাশ পাইনি। তাই তো সেদিন গ্রিন পার্কের বাসায় আমার জমিয়ে রাখা সমস্ত চোখের জল বেরিয়ে এলো বিনা বাধায়। মেম সাহেব আমার কাছে ছিল না, কিন্তু আমি স্থির জানি সে আমার কান্না না শুনে থাকতে পারেনি। আমার সমস্ত জীবনের চোখের জলের সব সঞ্চয় সেদিন ওই পোড়ার মুখের জন্য ঢেলে দিয়েছিলাম। ভবিষ্যতের জন্য একটা ফোঁটাও আমি সেদিন লুকিয়ে রাখিনি। মেজদি চুপ করে পাশের সোফায় বসে কেঁদেছিলেন। গজানন দরজার ধারে দাঁড়িয়ে কেঁদেছিল।
চোখের জল থামলে মেজদিকে জিজ্ঞাসা করলাম, মেজদি, মেম সাহেবের কি হয়েছিল মেজদি? মেজদি বলেছিল, কি আর হবে ভাই, সেই কলকাতার চিরন্তন ঝামেলা আর খোকনের বিপ্লব। 5ই ফেব্রুয়ারি 3:15 ক্লাস শেষ করার পর মেম সাহেব কলেজ থেকে বেরোতে বেরোতেই প্রায় 3:45 হলো। হাওড়ায় এসে 5 নম্বর বাস ধরল যাবার জন্যে। আগের কয়েকদিনের মতো সেদিনও বাস ডালহৌসি পর্যন্ত গেল না। যাই হোক, বাসায় পৌঁছবার আগেই খোকনের এক ক্লাস ফ্রেন্ড বলাই হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল, ছোটি ছোটি, খোকনের বুকে গুলি লেগেছে। মেম সাহেব শুধু চিৎকার করে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ কি বলছিস, কি কোথায়? এক্সপ্ল্যানেড ইস্টে। এক মুহূর্ত সময় নষ্ট করেনি মেম সাহেব। ট্যাক্সি নিয়ে ছুটেছিল এক্সপ্ল্যানেডে। গ্র্যান্ড হোটেলের সামনে ট্যাক্সি থামল। পুলিশ আর এগুতে দিল না। মেম সাহেব ওইখান থেকে দৌড়ে গিয়েছিল এক্সপ্ল্যানেড ইস্টে। তখন সেখানে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। মেম সাহেবও দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছিল খোকনকে পাবার জন্য। কিন্তু খোকনকে কি আর তখন পাওয়া যায়? সে তো তখন মেডিকেল কলেজ হাসপাতালে। মেম সাহেব খোকনকে না পেয়ে পাগল হয়ে উঠেছিল। ওই চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে, টিয়ার গ্যাসের ধোঁয়ার অন্ধকারের মধ্যে রাইফেলের ছোট্ট একটা বুলেট এসে লেগেছিল তার বুকে। আর খোকন, তার বুকে বুলেট লাগেনি, পায়ে লেগেছিল। ছোটদের মৃত্যু সংবাদে সেও যেন উন্মাদ হয়ে উঠেছিল। মেডিকেল কলেজের সমস্ত রোগীর আর্তনাদ ছাপিয়ে খোকনের কান্না শোনা গিয়েছিল। 2 দিন পর কলকাতার কাগজগুলো মেম সাহেবের মৃত্যু নিয়ে চমৎকার হিউম্যান স্টোরি লিখেছিল। একটা কাগজে মেম সাহেব আর খোকনের ছবি পাশাপাশি চেপেছিল। রিপোর্টটা পড়ে সবার খুব মন খারাপ হয়ে গিয়েছিল। স্কুল, কলেজে, অফিসে, রেস্তোরাঁয়, ট্রামে, বাসে, লোকাল ট্রেনে সবাই এই স্টোরিটা নিয়ে আলোচনা করেছিল। পুলিশের লোকজনও পড়েছিল। সবাই দুঃখিত, মর্মাহত হয়েছিল। মনে পড়ল, অনেক দিন আগে আমি যখন কলকাতায় রিপোর্টারি করতাম, তখন আমিও অমনি কত হিউম্যান স্টোরি লিখেছি, পড়েছি। কিন্তু যেদিন আমার মেম সাহেবকে নিয়ে কলকাতার সব কাগজে এত বড় আর সুন্দর রিপোর্টটা ছাপা হলো, সেদিন আর চেষ্টা করেও আমি সে রিপোর্টটা পড়তে পারলাম না। বুকের মধ্যে খবরের কাগজগুলো চেপে জড়িয়ে ধরে শুধু নীরবে চোখের জল ফেলেছিলাম। তারপরের ইতিহাস আর কি বলবো বলো। আমার জীবন মধ্যাহ্নে এমন অপ্রত্যাশিতভাবে আমার জীবন সূর্য চিরকালের জন্য ঘন কালো মেঘে ঢাকা পড়বে কোনোদিন কল্পনাও করতে পারিনি। কিন্তু কি করব, ভগবান বোধহয় আমার জীবনটাকে নিয়ে লটারি খেলবার জন্যই আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। জীবনে যা কোনো দিন কল্পনা করিনি, যা আমার মতো অতি সাধারণ ছেলের জীবনে হওয়া উচিত ছিল না, আমার জীবনে সেই সব অসম্ভব সম্ভব হয়েছে। অথচ যা বহুজনের জীবনে সম্ভব হয়েছে ও হবে, যা আমার জীবনেও ঘটতে পারত, ঠিক তাই হলো না। কেন কেন আমার এমন হলো বলতে পারো? কে চেয়েছিল জীবনে এই প্রতিষ্ঠা, অর্থ, যশ, প্রতিপত্তি? কে চেয়েছিল এই স্ট্যান্ডার্ড হেরাল্ড, বছর বছর বিদেশ ভ্রমণ? আমি তো এসব কিছু চাইনি। 300-400 টাকা মাইনের সাধারণ রিপোর্টার হয়ে মির্জাপুর বা বৈঠকখানাতেই তো আমি বেশ সুখে থাকতে পারতাম। লক্ষ লক্ষ কোটি কোটি অন্যান্য লোকের মতোই আমিও তো পেতে পারতাম আমার আশা আকাঙ্ক্ষার স্বপ্ন সাধনার মানুষীকে, আমার প্রেয়সীকে, আমার জীবন দেবতাকে, আমার সেই এক অদ্বিতীয় অনন্যাকে। ওই পোড়ামুখী হতভাগী মেয়েটা আমার জীবনে এলে কি পৃথিবীর চলা থেমে যেত? চন্দ্র সূর্য ওঠা বন্ধ হতো? মাঝে মাঝে মনে হয় কালা পাহাড়ের মতো ভগবানের সংসারে আগুন লাগিয়ে দিই। মনে হয় মন্দির, মসজিদ, গির্জাগুলো ভেঙে চুরমার করে দিই।
আমাদের মতো অসহায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার ভগবানকে কে দিল? হ্যাঁ, মায়ের কোল থেকে একমাত্র সন্তানকে কেড়ে নেবার অধিকার কে দিয়েছে ভগবানকে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পাকা ধানে মই দেবার এত বড় সাহস ভগবানের এলো কোথা থেকে বলতো? 20শে ফাল্গুন 6ই মার্চ বিয়ের দিন আমি মেম সাহেবের দেওয়া ধুতি পাঞ্জাবি পরে গ্রিন পার্কের বাড়িতে গিয়েছিলাম। ওর ওই পোর্ট্রেটটা খুলে নিয়ে এইসব আজে বাজে কথা ভাবতে ভাবতে চোখের জল ফেলেছিলাম সারা রাত। চোখের জল মুছতে মুছতে ওই ফটোটায় মালা পরিয়েছিলাম, সিঁদুর দিয়েছিলাম, আর আর আদর করেছিলাম, বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করেছিলাম। শুধু সেই শুভ দিনে নয়, তারপর থেকে রোজই আমি গ্রিন পার্কে যাই। কাজকর্ম শেষ করে রোজ সন্ধ্যার পর ওখানে গিয়ে মেম সাহেবের সংসারের তদারকি করি। মেম সাহেবের কাছে না গিয়ে আমি থাকতে পারি না। কোনো কোনো দিন কাজকর্ম শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। ক্লান্ত শ্রান্ত হয়ে চোখ দুটো ঘুমে ভরে আসে। মনে হয় ওয়েস্টার্ন কোর্টেই চলে যাই, শুয়ে পড়ি। কিন্তু কি আশ্চর্য, গাড়ির স্টিয়ারিংটা ঠিক হেস্টিংস তুগলক রোডের দিকে ঘুরে সফদারজং এয়ারপোর্টের পাশ দিয়ে মেহের আলী রোড ধরে শেষ পর্যন্ত গ্রিন পার্কে এসেই হাজির হয়। লাদাখ থেকে ফিরে এসে মেজদির কাছে যখন আমার চরম সর্বনাশের খবর শুনেছিলাম, তখন মনে হয়েছিল আর বাঁচব না। প্রিয়জনের বিয়োগ ব্যথায় সব মানুষের মনেই ঠিক এই প্রতিক্রিয়াই হয়। আমারও হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে আমারও পরিবর্তন হয়েছে। মেম সাহেব নেই, কিন্তু আমি আছি। আমি মরিনি, মরতে পারিনি। আমি সুস্থ স্বাভাবিক মানুষের মতোই বেঁচে আছি। আমাকে দেখে বাইরের কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না যে আমার বুকের মধ্যে ব্যথা, বেদনা, দুঃখ, আক্ষেপের হিমালয় লুকিয়ে আছে। আমার হাসি ঠাট্টা হই হুল্লোড় দেখে কেউ অনুমান পর্যন্ত করতে পারবে না যে এত বড় একটা বিয়োগান্তর নাটকে আমি হিরো। আমার মুখে হাসি আছে, কিন্তু মনের বিদ্যুৎ, প্রাণের উচ্ছ্বাস, চোখের স্বপ্ন সব চলে গেছে। চিরকালের জন্য, চিরদিনের জন্য চলে গেছে। জানো দুলা বৌদি, আজকাল যতক্ষণ কাজকর্ম নিয়ে থাকি ততক্ষণ বেশ থাকি। বুকের ভিতরের যন্ত্রণা ঠিক অনুভব করবার অবকাশ পাই না। কিন্তু রাত্রিবেলা যখন আমি সমস্ত দুনিয়ার মানুষ থেকে বহু দূরে চলে আসি, যখন আমি শুধু আমার স্মৃতির মুখোমুখি হই, তখন আর ঠিক থাকতে পারি না। নিজেকে হারিয়ে ফেলি। সমস্ত শাসন অমান্য করে আমার চোখের জল গড়িয়ে পড়ে। মেম সাহেবের ফটোটাকে নিয়ে আদর করি, ভালোবাসি, কথা বলি, ঘন্টার পর ঘন্টা কথা বলি। কত রাত হয়ে যায়, তবু আমার ঘুম আসে না। আর তাছাড়া ঘুম এলেও কি শান্তি আছে? ওই হতচ্ছাড়ি পোড়ার মুখেই আমাকে একলা একলা ঘুমোতে দেখলে বোধহয় হিংসায় জ্বলে পুড়ে মরে। আমার ঘুম না ভাঙিয়ে যেন ওর শান্তি হয় না। ফিরাক গোরখপুরীর একটা শের মনে পড়ছে, नींद आए तो ख्वाब आए, ख्वाब आए तो तुम आए, पर तुम्हारी याद में न नींद आए न ख्वाब आए। চমৎকার, তাই না? ঘুম এলেই স্বপ্ন আসে, স্বপ্ন এলেই তুমি আসো, কিন্তু যেই তুমি আসো তখন না আসে ঘুম আর না আসে স্বপ্ন। ফিরাক গোরখপুরের জীবনেও বোধহয় আমারই মতো কোনো বিপর্যয় এসেছিল। তা না হলে এত করুণ, এত সত্য কথা এত মিষ্টি করে তিনি লিখলেন কেমন করে? ফিরাক যা লিখেছেন তা বর্ণে বর্ণে সত্য। যেই চোখের পাতা দুটো ভারী হয়ে বুঝে আসে, সঙ্গে সঙ্গে ও পা টিপে টিপে আমার ঘরে ঢুকবে। আমি বুঝতে পেরেও পাশ ফিরে শুয়ে থাকি। ও আমার কাছে এসে হুমড়ি খেয়ে পড়বে, কিন্তু তবু আমি ওর দিকে ফিরে তাকাই না। হতচ্ছাড়ি তখন আমাকে আদর করে ভালোবেসে ঠোঁট দুটোকে শেষ করে দেয়। তারপর কিছুক্ষণ আমার বুকে মাথা রেখে শোবে, হয়তোবা আমার মুখটাকে নিজের বুকের মধ্যে রেখে আমাকে জড়িয়ে শোবে। তারপর আর ও চুপ করে থাকতে পারে না, ডাক দেবে, শুনছ? আমি শুনতে পাই, কিন্তু জবাব দিই না। ও আবার ডাকে,
ওগো, শুনছো? আমি হয়তো ছোট্ট জবাব দিই, হাত দিয়ে আমাকে টানতে টানতে ও বলবে, এদিকে ফিরবে না? অস্ফুট স্বরে একটা বিচিত্র আওয়াজ করে আমি এবার চিৎ হয়ে শুই। ও এক টানে আমাকে ওর দিকে ঘুরিয়ে নেয়। আমি আর চুপ করে থাকতে পারি না, ওকে জড়িয়ে ধরি। আর যেই দু চোখ ভরে ওকে দেখতে চাই, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে মেম সাহেব রোজ রাত্রে এমনি করে এসে আমার ঘুম কেড়ে নিচ্ছে। আগে আমার কি বিশ্রী ঘুম ছিল জানো? বিশ্ব ব্রহ্মাণ্ড ওলটপালট হয়ে গেলেও আমার ঘুম ভাঙত না। ঘুমের জন্য মেম সাহেব নিজেই কি আমাকে কম বকাবকি করেছে? আর আজকাল ঘন্টার পর ঘন্টা বিছানায় গড়াগড়ি করি, কিন্তু ঘুম আসে না। একেবারে শেষ রাত্রের দিকে ভোরবেলায় মাত্র 2-3 ঘন্টার জন্য ঘুমোই। জীবনটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। সবকিছু থেকেও আমার কিচ্ছু নেই। ঘর সংসার থেকেও সংসারী হতে পারলাম না। তাছাড়া সংসারের জন্য তো কম করলাম না। সুন্দর সুখী পরিবারের জন্য যা কিছু দরকার তা সবই আমার গ্রিন পার্কের বাড়িতে আছে। যখন যেখানে গেছি সেখান থেকেই মেম সাহেবের জন্য কিছু না কিছু এনে গ্রিন পার্কের বাড়িতে আমি জমা করেছি। সোফা, কার্পেট, ফ্রিজ থেকে শুরু করে রেডিও, ট্রানজিস্টার, টেপ রেকর্ডার পর্যন্ত আছে। মেম সাহেবের তো খুব চুল ছিল, তাই ওকে বলেছিলাম, তোমাকে একটা হেয়ার ড্রায়ার কিনে দেবো, কেমন? বেডরুমের ওয়ার্ড্রোবের নিচের তাকে দেখবে আমি ওর জন্য হেয়ার ড্রায়ারও কিনে এনেছি। ওর খুব ইচ্ছা ছিল ও অর্গান বাজিয়ে গান গাইবে। বছর 2 আগে জার্মান এম্বাসির ফার্স্ট সেক্রেটারি দিল্লি থেকে বদলি হবার সময় ওদের অর্গানটা আমি কিনে নিই। ড্রয়িং রুমের ডান দিকের কোনায় অর্গানটা রেখেছি। অর্গানের এক পাশে মেম সাহেবের একটা ছবি আর গীতবিতান। ডান দিকে চেক কাট গ্লাসের একটা ফ্লাওয়ার ভাসে ফুল রেখে দিই। মেম সাহেবের স্বপ্ন দেখার কোনো সীমা ছিল না। বলতো, ওগো, তুমি আমাকে একটা রকিং চেয়ার কিনে দেবে? শীতকালে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বারান্দার রোদ্দুরের মধ্যে রকিং চেয়ারে বসে দুলতে দুলতে আমি তোমার বই পড়ব। কবে আমি বই লিখব আর কবে ও আমার বই পড়বে? তবে গ্রিন পার্কের বাড়ির সামনের বারান্দায় রকিং চেয়ার আমি রেখেছি। শীতকালে দুপুরবেলায় গ্রিন পার্কে গেলে আমি স্পষ্ট দেখতে পাই মেম সাহেব ওর লম্বা লম্বা চুলগুলো খুলে দিয়ে রকিং চেয়ারে তুলে তুলে আমার লেখা বই পড়ছে। ড্রয়িং রুমে ঢুকলে মনে হয় অর্গান বাজিয়ে মেম সাহেব গান গাইছে। জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়, জীবন মরণে সীমানা ছাড়ায়। আর কি লিখবো দোলা বৌদি, আমি আর পারছি না। এসব কথা লিখতে আমার হাতটা পর্যন্ত অবশ হয়ে আসে। আমি আর ভাবতে পারি না যে মেম সাহেব নেই। রাস্তাঘাটে চলতে ফিরতে দূর থেকে একটু ময়লা, একটু টানা টানা চোখের বিরাট খোপাওয়ালা মেয়ে দেখলেই মনে হয় ওই বুঝি আমার মেম সাহেব। প্রায় ছুটে যাই তার পাশে। কোথায় পাবো আমার মেম সাহেবকে? ও এমন আড়াল দিয়ে নিজেকে লুকিয়ে রেখেছে যে সারা জীবন আমি চোর হয়ে ওকে খুঁজে বেড়াবো, কিন্তু পাবো না। আমি খালি অবাক হয়ে ভাবি যে আমাকে এত কষ্ট দিয়ে ওর কি লাভ? ওর কি একটু দুঃখও হয় না? আমাকে একটু দেখা দিলে আমি কি ওকে গিলে খেতাম? হ্যাঁ, আর আমি কিচ্ছু চাই না, শুধু মাঝে মাঝে ওকে একটু দেখতে চাই ওর সেই ঘন কালো টানা টানা গভীর দুটো চোখ, বিরাট খোপাটা আর একটু হাসি। আর কি চাইবো বলো? চাইলেই কি আর পাবো?
পাবো কি আমার কপালে ওর একটু হাতের ছোঁয়া? আমি ভাবতে পারি না যে ওকে আর কোনো দিনও আমি দেখতে পাবো না। একসঙ্গে বেশি দিন আমি দিল্লিতে টিকতে পারি না। বছরে 8 বার 10 বার ছুটে যাই কলকাতায়। ওর আমার স্মৃতি জড়ানো রাস্তায় রাস্তায় আমি ঘুরে বেড়াই। সকালবেলায় রাসবিহারীর মোড়ে লেডিস ট্রামটার জন্য, আর বিকেলবেলায় অ্যাসেম্বলি হাউসের কোণে বা হাইকোর্টের ওই ধারের রেস্টুরেন্টে আমি ঘুরে বেড়াই। ওকে হয়তো দেখতে পাই না, কিন্তু ওর ছায়া দেখতে পাই। আরো কত কি করি। যেখানে যেখানে মেম সাহেবের স্মৃতি লুকিয়ে আছে আমি সময় পেলেই সেখানে ছুটে যাই। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ থেকে শুরু করে দার্জিলিংয়ের পাহাড়, পুরীর সমুদ্র পাড়, জয়পুরের রাস্তায়, সিসিলের লেকের ধারে আমি ছুটে যাই। বিনিময়ে বিনিময়ে শুধু চোখের জল আর পাঁজর কাঁপানো দীর্ঘশ্বাস, ব্যাস আর কি। মাঝে মাঝে মনে হয় আমি ভুল, আমি মিথ্যা, আমি ছায়া, আমি অব্যয়। মনে হয় এমন করে নিজেকে বঞ্চনা করে কি লাভ। মেম সাহেব যদি আমাকে ঠকিয়ে লুকিয়ে থাকতে পারে, তবে আমি বা তাকে মনে রাখবো কেন? হতচ্ছাড়িকে ভুলবো বলে হোয়াইট হর্স বা ভ্যাট 69-এর বোতল নিয়ে বসে ঠক ঠক করে গিলেছি। গিলতে গিলতে বুক পেট জ্বলে উঠেছে। আমি স্বাভাবিক থাকতে পারিনি। কিন্তু তবু ওর হাসি, ওর দুটো টানা চোখ আমার চোখের সামনে থেকে সরে যায়নি। আবার মাঝে মাঝে মনে হয়েছে আমি লম্পট, বদমাইশ, দুশ্চরিত্র হব। যেখানে যে মেয়ে পাবো তাকে নিয়েই ফুর্তি করব, মজা করব, আনন্দ উপভোগ করব। মনে করেছি রক্ত মাংসের এই দেহটাকে নিয়ে ছিনিমিনি খেলব। কিন্তু পারিনি দোলা বৌদি, পারিনি। সুযোগ সুবিধা পেলেও আমি পারিনি। সফিস্টিকেটেড সোসাইটির কত মেয়ের সঙ্গে আমার পরিচয়, কতজনের সঙ্গে আমি ঘুরে বেড়াই, সিনেমায় যাই, হোটেলে যাই, ফ্লোর শোতেও যাই, মাঝে মাঝে বাইরে বেড়াতে যাই। রক্ত মাংসের একটু আধটু ছোঁয়াছুঁইতে ওদের অনেকেরই জাত চায় না, আমি তা জানি, কিন্তু পারিনি। মনে হয় মেম সাহেব পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। মেম সাহেবকে আমি ভুলি কি করে বলো? ওকে ভুলতে হলে নিজেকে ভুলতে হয় আমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। কিন্তু সে কি করে সম্ভব? আমি যদি উন্মাদ না হই তাহলে কি করে হবে? আমার জীবনের অমাবস্যার অন্ধকারে ওর দেখা পেয়েছিলাম। কৃষ্ণপক্ষের দীর্ঘ পথযাত্রায় ও আমার একমাত্র সঙ্গিনী ছিল, কিন্তু পূর্ণিমার আলোয় ওকে পাবার আগেই ও পালিয়ে গেল। ও আমাকে সব কিছু দিয়েছে, কর্মজীবনে সাফল্য, সমাজ জীবনে প্রতিষ্ঠা, প্রাণ ভরা ভালোবাসা, সব কিছুই ও আমাকে দিয়েছে। কিন্তু নিজে কিছুই ভোগ করল না, কিছুরই ভাগ নিল না। সব কিছু রেখে গেল, নিয়ে গেল শুধু আমার হৃৎপিণ্ডটা। এই বিরাট দুনিয়ায় কত বিচিত্র আকর্ষণ ছড়িয়ে রয়েছে। মানুষের মনকে প্রলুব্ধ করবার জন্য সম্পদ সম্ভোগের বন্যা বয়ে যাচ্ছে দেশে দেশে। কত নারী পুরুষ তা উপভোগ করছে। আমার জীবনেও সে সুযোগ এসেছে বারবার, বহুবার, স্বদেশে বিদেশে সর্বত্র, কিন্তু পারিনি। মনের মধ্যে এমন জমাট বাঁধা কান্না জমে আছে যে আনন্দ বাসরের কাছে গেলেই আমি আঁতকে উঠি। দিল্লি, বোম্বে, কলকাতায় কত রসের মেলা বসে রোজ সন্ধেবেলায়। কত বন্ধু বান্ধব ও বান্ধবী সাদর আমন্ত্রণ জানান সে উৎসবে, সে রসের মেলায় অংশ নিতে। হয়তো সেসব উৎসবে উপস্থিত থাকি, হয়তো ঠোঁটের কোণায় একটু শুকনো হাসির রেখা ফুটিয়ে কাকলি রায় বা অনিমা মিত্রকে আর এক গ্লাস শ্যাম্পেন বা হুইস্কিও এগিয়ে দিই, কিন্তু মেতে উঠতে পারি না ওদের সঙ্গে। শুধু এখানে কেন, লন্ডন, প্যারিস, নিউ ইয়র্কে, ওখানে তো সন্ধ্যার পর মানুষ মাটিতে থেকেও অমরাবতী অলকানন্দায় বিচরণ করে। পরিচিতা অপরিচিতার দল আমাকে হোটেল থেকে টেনে নিয়ে যায়, একলা থাকতে দেয় না। কিন্তু পারি কি ওদের মতো অমরাবতী অলকানন্দায় উড়ে যেতে? পারি কি নিজেকে ভুলে যেতে? পারি না দোলা বৌদি, পারি না। সব সময় মনে হয় মেম সাহেব থাকলে কত মজা হতো। ওর কত ইচ্ছে ছিল আমার সঙ্গে দেশ বিদেশে ঘুরবে। যখন ও আমার কাছে ছিল তখন ওকে নিয়ে ঘুরে বেড়াবার সামর্থ্য আমার ছিল না।
অকর্মণ্য সাংবাদিক হয়ে ওকে নিয়ে কলকাতার রাস্তায় বেরোতেও আমি ভয় পেতাম, লোকলজ্জায় পিছিয়ে যেতাম। আর আজ অবস্থার পরিবর্তন হয়েছে। আজ ওই চির পরিচিত কলকাতার রাজপথে আমি যে কোনো মেয়েকে নিয়ে ঘুরে বেড়াতে পারি। আমি জানি কেউ আমার সমালোচনা করবে না, বা করলেও সে বিশ্ব নিন্দুকের ভয় আমি পাই না। কিন্তু আজ কোথায় পাবো আমার মেম সাহেবকে, যে কলকাতার রাজপথ দিয়ে হাঁটতে হাঁটতে স্বপ্ন দেখেছি ভবিষ্যৎ জীবনের? আজ আমি সেই পথ দিয়েই একা একা ঘুরে বেড়াই। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়াই। ক্লান্ত হয়ে এক কাপ চা বা এক পেগ হুইস্কি নিয়ে বসে পড়ি, কিন্তু মেম সাহেবের স্মৃতি বিজড়িত পথের আকর্ষণ কাটিয়ে ঘরে ফিরতে পারি না। ভাবি নিঃসঙ্গভাবে পথ চলতে গিয়েই একদিন মেম সাহেবের দেখা পেয়েছিলাম। ভিড়ের মধ্যে ওকে হারিয়ে ফেলেছি। হয়তো পথে পথে ঘুরতে ঘুরতেই আবার ওর দেখা পাবো। আমি জানি এই বিরাট পৃথিবীতে আর একটা মেম সাহেব পাওয়া অসম্ভব। যদিও বা সব কিছুর মিল খুঁজে পাই, কিন্তু ওর ওই অপারেশনের চিহ্ন তো আর পাবো না। মেম সাহেবকে পেয়ে বোধহয় মনে মনে আমার বড় বেশি অহংকার হয়েছিল। বোধহয় সেই তরুণ প্রেমিকের মতো ভেবেছিলাম, জিস্ত पर इनकलाब आने दे, कम सिन पर शराब आने दे, ए खुदा तेरी खुदाई पलट दूंगा, जरा लब तक शराब तो आने दे, मरने और जीने का फैसला होगा, जरा उनका जवाब आने दे। হয়তো সেই তরুণ প্রেমিকের মতো ভেবেছিলাম আমার হৃদয়ে বিপ্লব আসুক, আমার ওই প্রাক যুবতীর যৌবন আসুক, ওর ঠোঁটে ভালোবাসা আসুক, তারপর ভগবানের ভগবানত্ব আমি ঘুচিয়ে দেব। ওর দেহে এই বিবর্তন আসার পর একবার বাঁচা মরার ফয়সালা করে তবে আমি ছাড়ব। আমিও বোধহয় এমনই স্বপ্ন দেখেছিলাম যে মেম সাহেবকে পাবার পর সারা দুনিয়াটাকে একবার আমি মজা দেখাবো। আজ আমার পাশে মেম সাহেব থাকলে দুজনে মিলে হয়তো সত্যি অনেক অসম্ভবকে সম্ভব করতাম। ভগবান নিজের মাতব্বরি বজায় রাখার জন্য আমাদের সে সুযোগ দিলেন না। হিংসুটে ভগবান কেড়ে নিলেন আমার মেম সাহেবকে। হতচ্ছাড়া ভগবান যদি আমাদের মতো রক্ত মাংসের তৈরি হতেন, তাহলে অনুভব করতেন আমাদের জ্বালা যন্ত্রণা। কিন্তু নিষ্প্রাণ পাথরের এই মূর্তিগুলো কি করে অনুভব করবে আমাদের সুখ, দুঃখ, হাসি, কান্না, জ্বালা যন্ত্রণার কথা? মানুষের মনের কথা বুঝবে না বলেই তো পাথরের মূর্তি হয়ে আমাদের সে উপহাস করছে, বিদ্রূপ করছে। কাজকর্ম, দায়িত্ব, কর্তব্য থেকে একটু মুক্তি পেয়ে একটু একলা হলেই এই সব আজে বাজে চিন্তা করি। মাঝে মাঝে সন্দেহ হয়, হয়তো মেম সাহেবকে নিয়ে অত আনন্দ করা আমার উচিত হয়নি। ভগবানের ব্যাংকে আমার অদৃষ্টে যে পরিমাণে আনন্দ জমা ছিল, আমি বোধহয় তার চাইতে অনেক অনেক বেশি আনন্দের চেক কেটে ফেলেছিলাম। তাই বোধহয় এখন সারা জীবন ধরে চোখের জলের ইনস্টলমেন্ট দিয়ে সে দেনা আমাকে শোধ করতে হবে। আবার কখনো কখনো মনে হয় যে শ্যামবাজারের মোড়ে যেমন ফিরপো বা গ্র্যান্ড গ্রেট ইস্টার্ন হোটেল মানায় না, এক্সপ্ল্যানেডের মোড়ে যেমন ছানার দোকান বেমানান, তেমনি আমার পাশেও বোধহয় মেম সাহেবকে মানাতো না। আইএফএস বা আইএএস বা টপ মার্কেন্টাইল এক্সিকিউটিভের পাশে ওকে যেমন মানাতো, তেমন কি আমার পাশে সম্ভব হতো? কিন্তু তাই যদি হয়, তাহলে ভগবান আমার জীবনে ওকে আনলেন কেন? কি প্রয়োজন ছিল এই রসিকতার? এসব ভাবতে গেলে আমি আর নিজেকে সামলাতে পারি না। মাথাটা ঝিমঝিম করে, বুকের মধ্যে অসহ্য ব্যথা করে, হাত পা অবশ হয়ে আসে। মাঝে মাঝে ভাবি, ও হতচ্ছাড়ি পোড়ার মুখের কথা আমি আর ভাববো না, আর কোনো দিন মনে করব না ওর স্মৃতি। ওর স্মৃতিকে ভুলবার জন্যই হয়তো একটি দুটি বান্ধবীর সঙ্গে একটু বেশি মেলামেশা, একটু বেশি মাতামাতিও করেছি কখনো কখনো, কিন্তু এক পা এগিয়ে 3 পা পিছিয়ে এসেছি। অন্য কোনো মেয়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা মেম সাহেব সহ্য করতে পারত না। ও বলতো, ওগো, তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে বিশেষ মেলামেশা করো না। আমি জিজ্ঞাসা করতাম, কেন, আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? ও বলতো, তা জানি না, তবে আমার বড় কষ্ট হয়।
সেই স্মৃতি, সেই কথা, মেম সাহেবের সেই মুখখানা যেই মনে পড়ে, সঙ্গে সঙ্গে আমি পালিয়ে আসি ওই বান্ধবীদের কাছ থেকে। তাছাড়া ও যদি অন্য ছেলের সঙ্গে একটু হাসি ঠাট্টা বা গল্পগুজব করত, তাহলে আমিও সহ্য করতে পারতাম না। সেবার দার্জিলিংয়ে গিয়ে ও আধ ঘন্টার কথা বলে প্রায় ঘন্টা 2 ধরে ইউনিভার্সিটির পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে যখন হোটেলে ফিরে এলো, তখন আমি ওকে ভীষণ বকেছিলাম। সুতরাং আজ আমার কি অধিকার আছে বনানী, চন্দ্রাবলী বা অন্য কোনো মেয়ের সঙ্গে যত্রতত্র বিচরণ করবার? আমি যে অধিকার ওকে দিতে পারিনি, সে অধিকার আমি নিজে উপভোগ করি কোন মুখে? তাই তো ওদের সবার কাছ থেকে আমি পালিয়ে আসি গ্রিন পার্কে, মেম সাহেবের সংসারে। ওর নিজের হাতে লাগানো কাঠচাপার গাছে একটু জল দিই, বারান্দায় ডেক চেয়ারটাকে ঠিক করে রাখি, ড্রয়িং রুমে গিয়ে অর্গানটাকে একটু পরিষ্কার করি, মেম সাহেবের পোর্ট্রেটটা একটু বাঁকা করে ঘুরিয়ে রেখে ওর মুখোমুখি বসে থাকি। আগে ভাবতাম কাজকর্ম শেষ করে বাড়িতে ফিরে এসে ঘন্টার পর ঘন্টা গান শুনব। ভাবতাম দুটো একটা গান শোনাবার পর ও হয়তো বলবে, সারাদিন বাদে বাড়ি ফিরলে আগে স্নান খাওয়া দাওয়া সেরে নাও, তারপর না হয় আবার গান শোনাবো। আগে তুমি গান শোনাও, তারপর আমি স্নান করব। লক্ষ্মীটি, আগে খাওয়া দাওয়া সেরে নাও, পরে গান শোনো। খাওয়া দাওয়ার এত অনিয়ম করো না। কিন্তু মেম সাহেবের সেই কণ্ঠস্বর চিরদিনের মতো স্তব্ধ হয়ে গেছে। আজ আমি যত অনিয়মই করি না কেন, কেউ নেই আমাকে শাসন করবার, কেউ নেই আমাকে বাধা দেবার। আর গান চিরকালের জন্য আমার জীবন থেকে সুর আর ছন্দ বিদায় নিয়েছে। টেপ রেকর্ডারে কত বড় বড় শিল্পীর কত অসংখ্য গান তুলে রেখেছি। কোনো দিন ঘন্টার পর ঘন্টা ড্রয়িং রুমে বসে ওইসব গান শুনি, শুনতে শুনতে হারিয়ে ফেলি নিজেকে। কোনোদিন হয়তো ঘুমিয়েও পড়ি। গজানন এসে ডাক দেয়, ছোটা সাব, অনেক রাত হয়ে গেছে, এবার ফিরে যাও। খাওয়া দাওয়া করবে তো নাকি? হ্যাঁ। আমি একটু মুচকি হেসে বলি, গজানন, খাওয়া দাওয়া করে যদি শান্তিতেই ঘুমোবো, তবে আর তোমার বিবিজিকে হারাবো কেন বলো? গজানন লুকিয়ে কাপড়ের কোনা দিয়ে চোখের জল মুছে নেয়, বলে, ছোটা সাব, তুমি এমন করে নিজেকে কষ্ট দিলে বিবিজিরও যে কষ্ট হবে। গজাননের কথায় আমি পাগল হয়ে উঠি। হঠাৎ দপ করে জ্বলে উঠি। যা তা বলে আমি গজাননকে গালাগালি দিই। ফালতু বাত মত কহো, ননসেন্স, ইডিয়েট, রাস্কেল। বিবিজির কষ্ট হবে? হ্যাঁ, তোমার বিবিজির ছাই হবে। আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল যে মেয়ে, তার আবার কষ্ট হবে? কি আশ্চর্য, গজানন আমার কথায় রাগে না, কাঁদে। এই হতচ্ছাড়া গজাননটা হয়েছে আমার আর এক জ্বালা। ও হতভাগার কোনো চুলোয় যাবার জায়গা নেই। বউটাকে তো বহুকাল আগেই খেয়ে বসে আছে। মেয়েটার বিয়ে হয়ে গেছে বহুকাল। রিটায়ার করার পর সেই যে আমার ঘাড়ে চেপেছে, আর নামছে না। কত বকি, কত গালাগাল দিই, কতবার বলি দূর হয়ে যা, কিন্তু ও হতভাগা নড়বে না। জগদ্দল পাথরের মতো আমার ঘাড়ে চেপে বসে আছে। বেশি কিছু বললে হাউ মাউ করে এমন কান্নাকাটি লাগাবে যে আমি আর কিছু বলতে পারি না। মাঝে মাঝে মন মেজাজ ভালো থাকলে জিজ্ঞাসা করি, গজানন, মাইনে নেবে না? গজানন অবাক হয়ে বলে, মাইনে? আমি টাকা দিয়ে কি করব ছোটা সাব? তুমি খেতে পড়তে দিচ্ছ, আমার আবার কি চাই? একটু পরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তাছাড়া তোমার সঙ্গে আমি কি হিসাব নিকাশ করব? যার সঙ্গে হিসাব নিকাশ করব ভেবেছিলাম, সেই তো সব হিসাব নিকাশ মিটিয়ে চলে গেল। ওর এই কথা বলার পর আর কি কিছু বলা যায়? আমি চুপ করে যাই। এত বড় বাড়িতে একলা একলা থাকে বলে গজাননকে মাঝে মাঝে নানা রকমের ঝঞ্ঝাট পোয়াতে হয়। অনেকেই অনেক রকম প্রশ্ন করে,
ও কাউকে বলে বিবিজি বিলেতে পড়তে গেছে, কবছর পরে ফিরবে। গ্রিন পার্কের অধিকাংশ লোকেই জানে যে মেম সাহেব বিলেতে পড়তে গেছে। আবার কাউকে কাউকেও বলে বিবিজির বাচ্চা হবে বলে কলকাতা গেছে। আমি কখনো কখনো জিজ্ঞাসা করি, হ্যাঁ রে গজানন, এইসব আজে বাজে কথা বলে তোর লাভ কি? ও বলে, আমাদের ঘরের কথায় বা ওদের কি দরকার বলো তো ছোটা সাপ? আমরা কি ওদের ঘরের খবর জানতে চাই? গজাননকে দেখে আমি মাঝে মাঝে নিজের কষ্ট ভুলে যাই। গ্রিন পার্কের বাড়িটাকে ও এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যে কি বলবো। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, বাথরুম সব ঝকঝক তকতক করছে। লনে পর্যন্ত একটু নোংরা পাওয়া যাবে না। দেখে কেউ ভাবতে পারবে না যে মেম সাহেব নেই, মেম সাহেব আর কোনো দিন আসবে না। মাঝে মাঝে আমিও ভাবতে পারি না, মনে হয় গাড়িটা নিয়ে মেম সাহেব একটু কেনাকাটার জন্য বোধহয় কর্নস প্লেসে গেছে, এক্ষুনি এসে পড়বে। যারা মেম সাহেবকে জানেন তাদের অনেকেই আমাকে বিয়ে করবার পরামর্শ দেন, বলেন, পাগলামি করো না ভাই, বিয়ে করো, যে গেছে সে আর কখনো ফিরবে না। কিন্তু তুমি নিজের জীবনটাকে নিয়ে কেন ছিনিমিনি খেলছো? তবে বিয়ে করার কথা সবাই বলে, বলে না শুধু গজানন। বিয়ে করার কথা শুনলে ও রেগে আগুন হয়ে যায়, বলে, ওরা কি আর ভালোবাসতে জানে ছোটা সাপ? ওদের মাথায় তো শুধু ফুর্তি করার মতলব। আমার হাত দুটো চেপে ধরে ও বলে, না 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 ছোটা সাপ, না, তুমি বিয়ে করলে স্বর্গে গিয়েও বিবিজি যে শান্তিতে থাকতে পারবে না। আমি কোনো জবাব দিই না, চুপ করে বসে থাকি। গজাননও একটু চুপ করে থাকে, তারপর বলে, ছোটা সাপ, যদি বিয়ে করো তাহলে আমাকে একটু আগের থেকে খবর দিও। আমি থাকতে অন্য কোনো মেয়েকে এই সংসারে তুমি আনতে পারবে না। দোলা বৌদি, শুনলে আমার সেই কালো মেম সাহেবের কাহিনী? কেমন লাগলো তোমার? যাকে নিয়ে তোমরা এতদিন লুকিয়ে চুরিয়ে ফিসফিস করেছ, যাকে নিয়ে অনেকে আমার আড়ালে সমালোচনা করেছ, এই হলো সেই মেম সাহেবের ইতিহাস, আমার জীবন কাহিনী। তুমি আমার বিয়ে দিতে চাও, ভালো কথা, কিন্তু ওই হতচ্ছাড়ি পোড়ারমুখীর শূন্য আসন পূর্ণ করবার মতো কাউকে পাবে কি? আমার ওই গ্রিন পার্কের সংসারে এসে সুখী হবে এমন কোনো মেয়ে কোথায় আছে বলতে পারো? ওই রকিং চেয়ারে বসে বই পড়বে, ওই অর্গানে গান গাইবে, ওই ড্রয়িং রুমে বসে গল্প করবে, ওই বেডরুমে শুয়ে আমাকে আদর করবে, এমন সাহস কোনো মেয়ের হবে? টেনিসনের লেখা দুটো লাইন মনে পড়ছে, টাইম মার্চেস অন বাট মেমোরিজ স্টেজ, torturing silently the rest of our days. সেই স্মৃতির জ্বালা বুকে নিয়েই হয়তো আমার বাকি দিনগুলি কাটবে, তাই না? ইতি, তোমাদের বাচ্চু। শেষ হলো মেম সাহেব ষষ্ঠ তথা অন্তিম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।